মিউট করুন, মিউট করুন। হ্যাঁ, বিক্রম স্যার এসছেন, সমন্তক স্যার এসছেন, অরিন্দদা। চালু হয়ে গেছে সমীরণ দা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে। হ্যাঁ, মিলিন্দকে ফোন করলাম, ধরলো না। মনে মিলিন্দদা। হয় হয়তো কথা বলছি সুরঞ্জন স্যার বা শোভনলাল স্যারের সাথে, যাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। সমন্তক স্যার চলে এসেছেন স্যার, আপনি আপনি আনমিউট করে রাখুন স্যার, প্রবলেম নেই স্যার। না না, আমি প্রয়োজনে তখন আনমিউট করব, এখন ঠিক আছে। ওকে ওকে স্যার, ওকে। সমীরণ, হ্যাঁ হ্যাঁ, ইউটিউব লাইভ করে দিয়েছি, দেখ তো দেখাচ্ছে কিনা। আমাকে তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, লাইভ। বলছে, স্যার এখন হ্যাঁ, শুরু আমি হয়নি স্যার। আমি দেখতে শুরু পাচ্ছি। হয়নি। হ্যাঁ ইউটিউব লাইভ অপশনটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে একদম দেখাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। দেখাচ্ছে। হুম। ঠিক আছে, আমি তাহলে জাস্ট একটু মিউট করে আমি গেস্টদের। হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আছে। মিলিন্দ, তুই স্টার্ট করতে বললে স্টার্ট করব। একটু ইয়েকে বলো, ভিসি স্যারকে ফোন করতে, প্রিন্সিপাল স্যারকে। স্যার। হ্যালো, ভিজি স্যারকে অলরেডি আমি ফোন করে বলে দিয়েছি। আচ্ছা, ওনাকে অন হতে বলে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপও করেছি, ওনাকে ফোনও করেছি। হ্যাঁ বলুন। হ্যালো। না, আপনি ওই স্যার যে লিঙ্কটা পাঠিয়েছেন, আচ্ছা, ওই ওই লিঙ্কের ওপরের যে এটা আছে, এইচটিটিপিএস বলে যেটা আছে ওইখানে। হ্যালো। না, আমরা তো ঢুকে গেছি, সমন্তকদাই ঢুকে গেছে। আমি দাঁড়ান, সমন্তকদাকে বলছি আপনাকে একটা কল করতে। হ্যাঁ হ্যাঁ, সমন্তকদা। হ্যাঁ সমন্তকদা, হ্যাঁ বলো। বলছি যে তোমাদের ভিসি স্যারের বোধহয় একটু ঢুকতে কোনো প্রবলেম হচ্ছে। উনি যখন বলছেন মানে ইয়ে হচ্ছে, তাতে বলছে যে নো আপকামিং মিটিং। একটু কথা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো, ফোন করো। হ্যাঁ, আমি ফোন করলাম তো উনি সেটা বলছে তুমি একবার কথা বলে নেবে যে কোন কোন লিঙ্কটা দিয়ে ঢুকেছো, কোন জায়গাটা দিয়ে। আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। আচ্ছা আচ্ছা। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, নো আপকামিং মিটিং মানে উনি বোধহয় নিজের অ্যাকাউন্টে ঢুকেছেন, যার ফলে নো আপকামিং দেখাচ্ছে আর কি। স্যার, আমরা রেডি আছি। হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কটা হ্যাঁ, লিঙ্কটা ক্লিক করলে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা। রঞ্জন দা আসছেন? এসডিজি স্যার লগ ইন করছেন। স্যার কি আমাদের ভিসি স্যারকে ফোন করেছেন? হ্যাঁ, ফোন করেছি খানিক আগেই, এবং হোয়াটসঅ্যাপও করে দিয়েছি। কি বললেন? উনি বলেন হ্যাঁ আমি জয়েন করছি। আচ্ছা। অ্যালাউ করতে পারবো তুমি যদি বিজি থাকো। না না না, আমি এই সুরঞ্জন দা বলছেন হি হ্যাজ টু বি লেট ইন। আমি আপনাকে এক্ষুনি একটা মেল। মিলিন্দদা, মিলিন্দদা আমাকে না না close না করো। না না, আপনি আপনার ইমেলটা চেক করুন, আমি এক্ষুনি আবার আরেকটা লিংক পাঠিয়েছি আপনাকে, ওই লিংকটা ট্রাই করুন, এক্ষুনি একবার দেখুন। হ্যাঁ, থ্যাংক ইউ। মিলিন্দদা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সমীরণ দা, শোনা যাচ্ছে।
মিলিন্দদা আমাকে কো-হোস্ট করো। এই ওয়েটিং রুমে কিন্তু অনেকে রয়েছে। আমি হোস্ট নেই, আমি বেরিয়ে গেছি, ওই জন্য আমি কিছু করতে পারছি না আর। আচ্ছা, তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে কো-হোস্ট করা আছে, আমাকে কো-হোস্ট করো মিলিন্দদা। হ্যাঁ দাঁড়া, করে দিচ্ছি 1 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পেয়েছেন? নো আপকামিং মিটিং শুটে বলছে, কি অদ্ভুত। আমি আপনাকে যে মেলটা করলাম ওই লিঙ্ক। ও তাই, দাঁড়ান, কিন্তু আমি মিলিন্দ, বলো। বলছি স্যারকে যদি বলিস যে ওই মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে, তাহলে তো জয়েন আ মিটিং করে। হ্যাঁ হ্যাঁ সেটাও করা যায়। লিংক দিয়ে যদি প্রবলেম, ওটা করাই ভালো। হ্যাঁ প্লিজ ওয়েট, দ্য হোস্ট উইল লেট ইউ ইন, ওইটাই ঠিক আছে। ওটা একটা কাজ করা যেতে পারে, অনলি লিঙ্কটা স্যারকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, অনলি লিঙ্কটা স্যারকে মেসেজ করা যেতে পারে। আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ স্যার এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্লিজ ওয়েট, দ্য মিটিং হোস্ট উইল লেট ইউ ইন, এখনই হ্যাঁ। আপনাকে তারপরে ঢুকিয়ে দেবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, চলবে। স্যার- ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার চলে এসেছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ সুরঞ্জন দা তো এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের অন্যান্য গেস্টরা কি এসেছেন? মানে এসডিজি স্যার বললেন যে উনি ঢুকছেন, আমাদের ভিসি স্যার। না এখনো আমাদের ভিসি স্যার বাসব স্যার আসেননি এখনো। আর এসডিজি স্যার আছেন, আমি দেখতে পাচ্ছি। স্যার আপনার কি দুটো ডিভাইস দিয়ে অন আছে? তাহলে একটাকে একটু মিউট করে নিন, ইকো হচ্ছে আপনার সাউন্ড। স্যার দাঁড়া দেখছি। ঠিক আছে, দেখ তো। হ্যাঁ স্যার ঠিক আছে এবার। আচ্ছা, প্রিন্সিপাল স্যার আপনি একটু কাইন্ডলি ভিসি স্যারকে ফোন করবেন, যে মানে সবাই তো আমরা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা সেমিনারে আছি, তো সেমিনারে আছি, একটু পরে করছি আমি। জয়েন করুন, আপনি গেস্ট অফার, আপনি জয়েন না করলে হবে না। উনি বলেন উনি জয়েন করছেন। আচ্ছা অনিন্দদা, তাহলে আমরা ভিসি স্যার এসে গেলেই আমরা মানে শুরু করে দিচ্ছি। তুই স্টার্ট বললেই শুরু করে দেবো। আর সবাইকে রিকোয়েস্ট, মানে যারা ভিডিও অফ করা আছে, মানে অবভিয়াসলি আমাদের গেস্টদের নয়, কিন্তু আমাদের অন্যান্য পার্টিসিপেন্ট যাদের ভিডিও অফ আছে, কাইন্ডলি একটু ভিডিওটা অন রাখবেন। কিভাবে
আর সকলে মিউট করে রাখবেন একটুখানি, যিনি কথা বলছেন তিনি ছাড়া। এখানে চেঁচামেচি করো না। স্যার আপনি বলবেন কখন শুরু করব, মানে ভিসি স্যার বা মানে যাদবপুর ইউনিভার্সিটি ভিসি স্যার সুরঞ্জন বাবু, এসডিজি স্যার, সমন্তকদা, এরা প্রত্যেকে ওয়েটিং। সুতরাং আমরা, যদি আপনি অনুমতি দেন, আমরা শুরু করি। আমাদের ওই তো এসে গেছেন বোধহয়। হ্যাঁ, আমি ওনাকে অ্যাডমিট করে দিই। হ্যাঁ, করে সমীরণ রুম লক করে দে উনি জয়েন করে গেলে। মিলিন্দ বাবু, আমি জয়েন করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। অনিন্দ দা, প্লিজ। A very good afternoon to you all. We all know that this year marks the 125th birth anniversary of Netaji Subhash Chandra Bose. Today's webinar is a part of a 3-day long program which commenced yesterday with a blood donation camp and will end with a small but solemn event tomorrow. But that is actually just the beginning of the year-long plans that we have for the entire year to commemorate this special occasion, which will finally culminate in the 23rd of January 2022. As our college has Netaji in its name, we take pride in it and also are aware of the fact that we have an immense responsibility to live up to the expectation that comes along with this name. Today's webinar is surely one of the high points of this year-long plan and a part of that process of trying to achieve excellence with much humility. Our distinguished speakers of today's panel will surely make this endeavor a hugely enriching experience for us. We are eager to hear from them, but to start with, I would request Dr. Bir Bikram Roy, our Honorable President of the governing body, to give the welcome address. Dr. Roy, please. Thank you, Anindo. I feel extremely privileged to be part of this webinar that, as Anindo has told just now, is a part of the quasi-centennial celebration of Netaji's birthday.
I also feel extremely honored to welcome our honorable speakers, guests, and participants to today's webinar on Netaji's life and works, organized by Netaji Shatavarshiki Mahavidyalaya. I extend warm welcome to Professor Suranjan Das, Honorable Vice Chancellor of Jadavpur University. He is an acclaimed academician and an administrator of international repute. On a personal note, we gratefully remember the single window solutions that Professor Das had always opened for us during his stint in Kolkata University as Pro VC and then VC. Sir, we extend our warm welcome to you to this program. I take this opportunity to welcome Professor Bashav Chaudhary, Honorable Vice Chancellor of West Bengal State University, an orator in his own right. And I feel particularly propelled towards him because both of us as students belong to Ramakrishna Mission fraternity. Sir, I welcome you warmly. I welcome Professor Shobhan Lal Dattagupta, Sir S.N. Banerjee Chair of Kolkata University. I had not the luck of attending his lectures, but I have come across a few lectures of his that have been aired in the YouTube on German intellectual tradition. And I have been intrigued by his erudition. Sir, I welcome you. I welcome Professor Samantak Das, with whom we had recently had an experience of organizing a webinar. Sir, you are very much welcome. I strongly hope that the commemoration of Netaji's 125th birth anniversary throughout the year will be a grand success. I always have been beside this college, with this college, and I will be there with this college. And I hope this year-long program will come off with flying colors. Thank you very much. Thank you. Thank you, Dr. Roy. I would now request our very dear, our very own Honorable Vice Chancellor, Professor Bashav Chaudhary, who is our guest of honor today, to say a few words now. Sir. Yes. Can you hear me? Yes, sir. Govinda Babu, can you hear me? Yes, sir. Yes. Yes, sir. Yeah. Professor Bir Bikram Rai, the president of the governing body of the college, the principal of the college, Dr. Shudhanath Chattopadhyay, my very respected Professor Suranjan Das, the Honorable Vice Chancellor of Jadavpur University, my very respected Professor Shobhan Lal Dattagupta, our very senior colleague in the University of Calcutta. And while I was doing my orientation program as coordinator, I had requested Professor Shobhan Lal Dattagupta to kindly deliver a lecture on postmodernism. And at that time, he was a very strong speaker and worker, in the sense, academic worker in the area of postmodernism, and was well known all over the country for his erudition and for his talk on the subject, for his depth on the subject. So he is there. Professor Samantak Das, a very distinguished professor of English of Jadavpur University, and also associated with the IQAC of Jadavpur University in a very intimate fashion. Dr. Anindo, are you Chattopadhyay?
Professor Dr. Anindo De, Dr. Milindo Mojumdar, other respected teachers of the college, other respected members of the governing body, students, researchers, ladies and gentlemen. When I heard that the two speakers today will be Professor Suranjan Das and Professor Shobanlal Dattagupta, I immediately told Dr. Milindo Mojumdar that you must relieve me of this great occasion, because they are persons who know about Netaji and the trials and tribulations of those times through which Netaji went through, and they are persons of history and political science, and they have the natural entitlement to speak about Netaji Subhash Chandra Bosu. What we have learned, so they are professionals. I am an amateur. They are professionals in the sense that they have done the work on the different ideologies, different ideas, different persons who are the proponents of those ideologies, and also how the ideologies have come in consonance and in dissonance, how the ideologies have been together at certain times, how they're causing a confluence, and how the ideologies have broken apart, and then the ideologies have gone away. So that the nuances and the patterns of those, the way we say the waves are mixing together, and the waves are creating counter waves. They're causing pros and cons, pro and con. So those are some of the things that they will know. I won't be able to speak about Netaji from that point of view. So that was my point, and I said and I will also be in the office today. So I told Dr. Milindo Mojumdar that I may be excused, I may listen to them, but the point is, I won't be a speaker today, because they are real thinkers on the subject, and it is better that they speak on the subject. Point is, when you are working as Vice Chancellor, it is not your desire that matters. It is the desire of the persons with whom you are working. That desire matters, and because of that, I have come over here, and I have been able to speak about Subhash Chandra Bosu. Subhash Chandra Bosu, whenever I talk about Netaji, or whenever I think about Netaji, I do not talk much about Netaji. Whenever I think about Netaji, I remember that he is an enigma, and he was a political person. But the point is, he had a big heart and a lot of emotion, what we call Bengali emotion. And in politics, it is found that emotion plays a part, but the point is, emotion must be very properly handled, otherwise emotion leads to destruction. And in Netaji's case, we have seen a meteoric rise of Netaji, and then again the emotion caused little downfall also, in a very sad way, in the sense that the final victory did not come to Netaji. He came very close to India. We know the Indian National Army came very close to Arunachal Pradesh and Mizoram. But the point is, I have seen the memorial also in Imphal, Mizoram. But the point is, I did not Manipur. I'm sorry, Manipur. But I did not. I did not go to Arunachal Pradesh. I went to Manipur, and I have seen the respect of people over there for Netaji. So Netaji is basically, to me, an enigma, a truly honest politician who had in his heart what is known as conscience. I'll tell you a story or one or two stories, and I will end. Because the persons who can really speak today, again I am saying, they are Professor Dash and Professor Dattagupta. They are the masters on this subject, and they can speak. I'm talking about 1940 or so, or 1937. I do not remember. I heard the story from Professor Monindra Mohan Chakraborty, who was the Vice Chancellor of Jadavpur University and Professor of Oil Technology in Calcutta University. I was a lecturer, maybe reader at that point of time, and Monibabu used to come every day in the afternoon
he was writing a book on oil technology, and he was a forward block MLC from the party of forward block. He was a member of the legislative council in West Bengal, and he was a very prominent man at that point of time in science college. So I used to ask him, and he used to say different anecdotes. So one anecdote with Nehru, one anecdote with Gandhi, and different. And he used to talk about Netaji, of course, because he was in forward block. So he was talking about the Ramgarh Congress and the big tent of the Congress party, and side by side Netaji's conference was also going on, but he did not have much money. And Professor Monindra Mohan Chakraborty, because of his build and because of his physics, was selected as a sentry at the gate where Netaji was staying in a small tent. So at about 12 midnight, Netaji came out. Netaji said, and Netaji, on seeing Netaji, this Professor Chakraborty became full of reverence, and Professor Chakraborty then smiled or started speaking to Netaji, and Netaji said that you are getting a problem because of this cold. I understand, but I could not get a lot of money necessary for organizing the kind of conference that they are doing. And Netaji was a congressman prior to that, all of you know. Again, I am saying, the confluence and the contrast, the waves matching and the waves, going away. So that happens, that it happens in physics, that waves, we call it interference of waves, and also the association of the waves and causing the amplitude and the frequency to go up. So that's what happens in politics also, that when a lot of people are having the same voice, the political process becomes easy because it becomes acceptable. When a lot of people are not having the same voice, they go away from they deviate one from the other, and the political process gets, to some extent subdued. So that's what really happens. So that is the conversation, and I heard with rapt attention. And I told Professor Chakraborty, yes, sir, please write these anecdotes, because they are very important for people like us who are not trained in history in that particular way. Because history has to also be learned and taught in a proper way. History is not that people say history mukhosto korlei hoy. If you just learn by heart, history happens. History does not happen that way. History also is having a lot of scientific temper. Otherwise, you cannot really do history. History also needs a lot of scientific temper. Political science is a science, because it is basically whether you can predict the politics of the future. That is basically the idea. You must learn the human evolution and civilization, and you must learn how things are going. So when we talk about Netaji, another thing I will tell you, SAIR was IYER. SAIR was the press secretary of the INA. Press secretary of the INA, they call it, press Shochib. And he had a diary in which all the big people of the world at that time, they have written their messages. So one of the messages was by Gandhi, and it is written like this, that জীবনের কোন স্তরে যদি কোনো প্রতিজ্ঞা করো, তাহলে তুমি তার রক্ষা করার চেষ্টা করবে। তোমার জীবন বিপন্ন করেও যদি প্রতিজ্ঞাকে উপরে রাখতে হয়, তাহলে সেটা করবে। This is the message of Gandhi, that you must, if you promise something, you must keep it, and if you have to give your life for that promise, you must give that. So Netaji was going through, SAIR gave that diary, and SAIR said that you write your money, you write your teaching to the next generations, people who will come, who will read your point of view. So he wrote যে জীবনের কোন স্তরে যদি কোনো, নেতাজি wrote, জীবনের কোন স্তরে যদি কোনো প্রতিজ্ঞা করো, অবশ্যই তা রক্ষা করার চেষ্টা করবে, এবং জীবন বিপন্ন করে সেই প্রতিজ্ঞার পাশে দাঁড়াবে, সব ঠিক প্রতিশ্রুতির পাশে দাঁড়াবে। কিন্তু যদি দেখো যে তোমার বিবেকের কাছে তোমার প্রতিশ্রুতি মিথ্যে বলে মনে হচ্ছে, তাহলে বিবেককে উপরে স্থান দিয়ে প্রতিশ্রুতি অস্বীকার করবে,
তারপরে তিনি যেটা লিখেছিলেন সেটা খুব ইন্টারেস্টিং, জীবন তুচ্ছ, জবান তার চেয়ে বড়, কিন্তু জেনে রেখো তোমার বিবেকের স্থান তোমার জীবন জবানের অনেক ঊর্ধ্বে। And he spoke about conscience. And when we talk about conscience of Netaji really told him to dissociate from the mainstream and to go out and try in different ways. There are criticisms that, during that time, whether it was good to be with Japan and Germany and be their ally at certain point of time. And even if even if Netaji's army had won, conquered, then it would have been a different kind of story altogether. But those are not important. That the political analysts will discuss and deliberate. What is important is that people say that Bengalis talk a lot, but they do not create any example. Here was the man, Netaji Subhash Chandra Bose. He not only talked about politics, he laid his life for the country, and it was he who really made it possible that it is who really created an example that it is possible to lay down one's life for the sake of the country. Whatever it is, you must stand by the love of the country. Another thing Professor Chakraborty said was that he was very emotional. When he used to speak, the microphone used to tremble, and he used to say, I heard from Professor Chakraborty that apnara bhebe dekhun bharat mata shrinkolito. He used to say that way, apnara bhebe dekhun bharat mata shrinkolito. মানে ভারত, কল্পনা করুন ভারত মাতাকে কেউ একজন বন্দী করে রেখেছে। এই জায়গাটা উনি যখন বলতেন তখন প্রত্যেকের গায়ে শিহরণ জাগত। Another thing I'll say, he wrote in SAIR's diary that my knee shall bend, I calmly pray. Netaji wrote, to God and God alone, my life is in the Indian's hand, my conscience is my own. Again the question of conscience comes. Chiro unnato, and that was translated, Chiro unnato bidrohi shir lotabe na karo paye, tomarei shudhu koribo pranam antorotomo prabhu, এ দেহের শেষ শোণিত বিন্দু দিয়ে যাব দেশ ভাই, রহিবে বিবেক সে শুধু আমার, বিকাবো না তারে কভু। এটা নেতাজির বাণী হিসেবে। All of you know that he was close to, he was very much respectful to Swami Vivekananda. He wanted Swami Vivekananda's ideals to be implemented in different ways in our society and in our polity. And Netaji Subhash Chandra Bose was an example to all of us through his work, through his intellect, through his dedication, and through the act that he not only talked about, but he practiced. That is what is important. Here, Netaji was more Bangali Chilen, but he was more European. He was more European because Europeans are like that, or Americans are like that. They not only talk about the idea, they implement the idea. So Netaji tried to implement an idea. Whether that idea met with success or not was not important. As long as you march on, that is what is important. At the end, that marching is what makes a person a hero. And Netaji, in that sense, was the real hero of Indian politics at that point of time. When the partition took place, we have read that Mahatma Gandhi also said that if Subhash had been around, this would not have happened. So the point is, these are all discussions. I have read something. My reading is very sporadic. It is not disciplined, and because it is not disciplined, I really do not belong to the discipline of history. I have read little bit, so because of that, I can speak here a bit. I am indeed grateful to Netaji Shatobarshiki Mahavidyalaya for giving me the chance to speak before Professor Suranjan Das and Professor Shomonlal Dattagupta, who are extremely good and erudite speakers in the subject itself, and they will enlighten the audience today. They will enlighten the students and researchers today through their deliberations.
I have a meeting for the next 2 hours now. I will be in a meeting, but I will try to join from time to time, definitely, and to listen to them. But if I had been in a position to listen to them throughout, it would have been very good. So I welcome all of you. I send my best wishes to all of you. Finally, I would like to say again, it will be a little bit of thinking. That is my thinking and will not match with the thinking of many persons. About Vidyasagar, I wrote an article, and there I wrote that Mallo Orpone Torpon Hoina. Mallo Orpone Torpon Hoina. If you just garland a statue, you do not do any duty. You have to follow. Unless you follow, unless you, the conscience, what Netaji again and again said, Vivek, unless you raise your conscience, develop your conscience, create, sharp edges on your conscience and make it, like the diamond, then and then only Netaji's desire and ideals will be met, will be satisfied, will be something the country will crave for. So we need to, practice. We need to do our job. We need to pay our respect, but at the same time, we need to walk the way, the big people have walked, and that is what is the path of the truth. Path of truth, as Gandhiji said, je sotyer pothe hato. That is what is important. Sotyer pothe hato. Netaji also said the same thing. Vivek is important. It may be so happen that he talked about politics of violence and this and that. But the point is that violence was not without ethics. That violence must have some ethics. When violence is without ethics, that is only violence. Netaji talked about violence. The violence was with a lot of ethics to free my countrymen who are subjugated and who are imprisoned, who are having a non-human life. I do not want to see that. I want them to be humans. I want them to be real human beings and to live in their own country with their right and with their head high. Netaji wanted that, and all the political leaders wanted that, basically. So I am not a person of politics, so I will not talk about politics. I am not a person of history, so perhaps I have not talked about history. I just, as an amateur and as a layman, wanted to say certain things as I understand Netaji Subhash Chandra Bose. I pay my respect from the core of my heart to the great man of Indian politics, who was an actor in true sense of term in Indian politics from 1920 to 1945. 25 years, one generation. And then he was there, one generation, he led the politics, and the next many generations, he just kept them, in awe and in great, admiration for that great character, Netaji Subhash Chandra Bose. He had a blemishless character. I have read also about that he was such a careful person so far as character is concerned. So that is something, I will not speak. I have already taken much time. Thank you very much again, and my respect to Netaji Subhash Chandra Bose. My pranam to Netaji Subhash Chandra Bose. Let us be even 0.01% of Netaji Subhash Chandra Bose. Then also our lives will be little bit, better. I pay my respect to the two teachers whom I have respected in my working life very much, Professor Suranjan Das and Professor Shunal Dattagupta. I said teachers. I did not say vice chancellor. Teachers, because university professor is the highest possible post. I pay my respect to Professor Shomantak Das, to the principal of the college, Dr. Sudhanath Chattopadhyay, to Anindo Babu, to Milindo Babu, and to all of you. Stay safe, take care, and light the lamp of freedom and brotherhood and love for the country as Netaji propagated. Thank you very much. Thank you very much, sir. We again had the fortune to listen to him. We get this opportunity time to time, and we know so much variety of topics that he can talk about. Thanks to his humble claim of sporadic reading, we know
if we can take a leaf or two out of this sporadic reading habit, we know we can touch excellence there also. Thank you, sir. You talk so well in about so much various topics. We just can't comprehend how can you do so, speak impromptu like this about any topic. In any case, we are fortunate. Thank you, sir. I Thank you, would now Anil. Thank you. request Milindo Mojumdar, convener IQAC of Netaji Shatovarshik Mohavidyalaya, to throw some light on our future plans regarding this year-long celebration, today's webinar. And before giving him the a chance, I would humbly request the distinguished speakers, if possible, be bilingual as far as practicable, because many of us are students, have joined the YouTube channel, who are watching this webinar. So this is just a humble request. As far as practicable, be bilingual. Thank you, Milindo Majumdar. Thank you, Anindoda. Actually, on behalf of IQAC, where we decided to have an year-long program, the first obvious thing that came to our mind, besides upholding the national flag and having a garlanding program that day, how could we go about things? And we felt that taking advantage of the pandemic, this was probably the best time we could have two distinguished speakers, as VCSR said, distinguished professors, Professor Suranjan Das and Professor Shobhanlal Dattagupta amongst us. Because otherwise, had this been a physical seminar, it would have not been possible for them to take out time from their busy schedule and maybe visit the college, which we would have been privileged if they had did it. But I think this is the best we could have had. As our president, sir, Dr. Bir Bikram Roy, said, that Professor Suranjan Das, as the Pro-Vice Chancellor first and as then the Chancellor of Calcutta University, when we were affiliated to Calcutta University, had helped us out, I mean, umpteenth number of times. And when, as student of political science, I was doing my master's, and incidentally, I was doing it on communalism. My special paper and my dissertation was on communalism. The first book that was referred to me was his book, Communal Riots in Bengal, which till today is one of the main works relating to that period and the riots that took place in Bengal. That is how I got initiated to his work, and later on, in spite of his busy schedule, he has always been involved in writing several articles and books, and we are really lucky to have him amongst us. Professor Shobhanlal Dattagupta has been one of my direct teachers at Calcutta University, and from that time onwards, we have always talked between ourselves that a man of his caliber, how can he keep such a low profile? I mean, had I achieved 1/4 of what he has done, I mean, I would have been flying. So, someone, I think, Shomin, check into that. Someone's mic is on. Anyway, sorry. অনিন্দদা বললো বাইলিঙ্গুয়াল আমাদের ছেলেমেয়েরা আছে, মানে আমি সেই কারণে বাংলা ইংরেজি দুটোতেই যেটুকু বলার চেষ্টা করছি। এসডিজি স্যার তার মূল যে কাজের ধারা, সেটা মার্কসিজম সংক্রান্ত আলোচনা হলেও অত্যন্ত সহজভাবে, মানে হি হ্যাজ discussed on postmodernism. He has discussed in a few books for the students, if I
remember correctly, I mean, my departmental colleagues would be able to tell me that আমরা যখন রাষ্ট্রচিন্তার ইতিহাস পড়াই, ভারতবর্ষের রাষ্ট্রভাবনা, সেখানে ওনার এমএন রয়ের ওপর একটি লেখা আছে যে এমএন রয় জীবনে অনেক ধরনের পর্যায়ে এসেছে। সেটিকে যে কি করে স্যার এত সহজভাবে লিখেছেন আমি এখনো বুঝতে পারি না। ফাইনালি আমার মানে থ্যাঙ্কস টু সমন্তকদা, যখন আমরা সমন্তকদা is one of our IQAC external members, সমন্তকদার সঙ্গে যখন কথা বললাম অ্যাবাউট দিস প্রোগ্রাম, তখন প্রথমেই যাদের নাম বেরিয়ে এলো এবং দেখা গেল ঘটনাচক্রে নাম যে স্পিকারদের ভাবা হয়েছে সেগুলো একদম মিলে যাচ্ছে, and we are really happy that both of them has taken out time to address us. এবং আমি সমন্তকদাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে সমন্তকদা আজকে সেশনটা মডারেট করে, বিকজ আমরা কোনোভাবে we don't think any of us are qualified enough to moderate things told by Professor Dash or Professor Dattagupta, I'm sorry. A small anecdote. In 1997, when I was studying in Presidency College, it was the 100th year of Subhash Chandra Bose. And I remember আমার এখনো মনে আছে যে সেখানে যে সেলিব্রেশন গুলো হচ্ছিল তখন সবে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, এবং আজকে 125 বছর নেতাজির অনুষ্ঠানে আমরা মানে ঘটনাচক্র, আমি আইকিউএসি কোঅর্ডিনেটর, এবং আমাদের কলেজে এই যে বর্ষব্যাপী অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠান যদি আমরা ঠিকভাবে করতে পারি, এবং আমাদের ভিসিসের যে কথা প্রথমেই বললেন যে যদি নেতাজি যে কথা বলেছেন তার সামান্যটুকু আমরা নিজেদের জীবনে কার্যকর করতে পারি, এটাই আমাদের বোধহয় সব থেকে বড় সাফল্য হবে। আমি দীর্ঘায়িত করব না। আগামী 1 বছর আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে চলেছি। আগামী মাসে হিস্ট্রি ডিপার্টমেন্ট তাদের একটি ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে। গতকাল আমরা রক্তদান করেছি আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, এবং আগামী 1 বছর এরকম বিভিন্ন অনুষ্ঠান হবে। আশা করছি আমরা তখন আজকে যে স্যারেরা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের সহযোগিতাও আমরা তখন পাবো, এবং এই বছরব্যাপী অনুষ্ঠান আমাদের আগামী বছর 23শে জানুয়ারি কমেমোরেশনের সঙ্গে সঙ্গে শেষ হবে। একদিকে যেমন করোনার যদি তখন প্রতিষেধক ঠিকভাবে বেরিয়ে যায় আমরা কলেজে আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবো, অন্যদিকে খারাপ লাগবে যে যদি সুরঞ্জনবাবু বা শোভনলাল দত্তগুপ্তের মতো লোকেরা আমাদের সঙ্গে তখন উপস্থিত না থাকতে পারেন। আপনাদের কাছে আমরা আজকে রিকোয়েস্ট করব যদি সেই অনুষ্ঠানের মধ্যে আপনারা অনলাইনও একটু কিছু বলতে পারেন, এটা আমাদের এখন নতুন একটা ভিস্টা হ্যাজ ওপেন ইন ফ্রন্ট অফ আস। এনিওয়ে, আমি দীর্ঘায়িত করব না। অনিন্দদা, ব্যাক টু দি অ্যাকচুয়াল প্রোগ্রাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সমন্তকদা, প্রফেসর সমন্তক দাস আমাদের সমন্তকদাই হয়ে গেছেন, আমাদের কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন আমাদের আইকিউসির এক্সটার্নাল মেম্বার হিসেবে। আমাদের দাদার মতো, অভিভাবকের মতো পথ দেখানোর সময় সবকিছুতে আমাদের সঙ্গে থাকেন। আজকেও আমাদের অনুরোধে তিনি এই ওয়েবিনারটা মডারেট করতে রাজি হয়েছেন। যেটা মিলুন্দ বলল, এই ওয়েবিনার, এই ধরনের সেমিনার মডারেট করার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই। সমন্তকদা বহুবারের মতো এবারও এক্ষেত্রে আমাদের বাঁচিয়ে গিয়ে এসেছেন। আমি সমন্তকদাকে অনুরোধ করব এবার আপনি মূল অনুষ্ঠানটা পরিচালনা করুন। না এইসব এটাকে কি বলে জানো তো, মানে এমন ভাবে গ্যাস খাইয়ে দেওয়া যে তারপরে যাই বলি না কেন সেটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। না, আমি বাসবদা যেটা বললেন যে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তৈরি হয়, সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তৈরি হতে চলেছে। কারণ আজকের আমাদের যারা দুজন বক্তা, অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত আর অধ্যাপক সুরঞ্জন দাস, এরা নেতাজির ইতিহাস, দর্শন, রাজনৈতিক চিন্তা এগুলোর বিষয়ে যা ভুলে গেছেন, আমরা বেশিরভাগই সেটা দীর্ঘদিন প্রচেষ্টা করলেও আমরা সেটা শিখতে পারবো না। একটা পরিচয় সুরঞ্জনদার যেটা উল্লেখিত হয়নি, তিনি হচ্ছেন উনি ওই
যেটাকে বাংলায় বলা হয় অনাহারি ডিরেক্টর নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর। আর শোভনলালদার সাথে আমার সরাসরি বোধহয় একবারই দেখা হয়েছিল দূর থেকে, কিন্তু মার্ক্সবাদ নিয়ে এই মার্ক্সবাদ থেকে সরে গিয়ে আমার মনে আছে ওর একটা কালেকশন অফ এসেস যেটা লিখেছিলেন, সেটা আমরা যারা নিজেদেরকে তথাকথিত বাম মনস্ক মনে করি আমাদের এখনো প্রভাবিত করেছে। ওর কাছ থেকে আমরা অনেক কিছু পড়তে শিখেছি, বুঝতে শিখেছি। তো আমি এখানে আর আপনাদের সময় নষ্ট করব না, তবে যে কার্ডটা দেয়া হয়েছে সেখানে অধ্যাপক সুরঞ্জন দাসের নামটা আগে আছে বক্তা হিসেবে বা রিসোর্স পার্সন হিসেবে, পরবর্তীতে অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তর নাম আছে, কিন্তু আমি অনুরোধ করব শোভনলাল দাকে আগে বলতে, কারণ উনি ওনার বক্তব্যের বিষয় হচ্ছে সুভাষচন্দ্র আর নাৎসি জার্মানি রিঅ্যাপ্রেজাল, এবং আমার মনে হয় মানে কালানুক্রমিক যাওয়াটাই হয়তো ভালো, কারণ তারপরে সুরঞ্জন দা বলবেন আজাদ হিন্দ ফৌজ ও ভারতবর্ষের প্রতিবাদী রাজনীতি 1945-46। অর্থাৎ আমি অনুরোধ করব অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তকে ওর বক্তব্য রাখতে। আর যে অনুরোধটা ইতিমধ্যেই করা হয়েছে যে যদি দুটো ভাষায় বলা যায় তাহলে ভালো। অবশ্য উনি যদি ইতিমধ্যে একটা লিখিত বক্তৃতা তৈরি করে এনে থাকেন যেটা ইংরেজিতে রচিত, সেটা বললেও কোনো আপত্তি অবশ্যই কারো থাকবে না। এবং যেটা এই মডারেটরদের যেটা সব থেকে অপ্রিয় কাজ সেটা হচ্ছে সময় ধরে দেওয়া, সেই দৃষ্টতা আমার নেই। তবে আমার মনে হয় বিশেষ করে আমরা যদি মনে রাখি যে এখানে ছাত্রছাত্রীরা আছেন, তাহলে এই মোটামুটি আধ ঘন্টা করে যদি দুজন বক্তা বলেন, তাহলে আমার ধারণা যে পরে একটু আলোচনা হতে পারে। কারণ যে কথাটা বারবার বলা হচ্ছে যে নেতাজি ইজ স্টিল এ লিভিং প্রেজেন্স অ্যামাংস্ট আস, এবং নেতাজি বা বিবেকানন্দ বলুন বা রবীন্দ্রনাথ বলুন, এরা সবাই কিন্তু নূতন যৌবনেরই দূত এক অর্থে। সো ইট ইজ রিয়েলি দ্য ইয়াং হু নিড টু লার্ন, টু লিসন, to think and decide for themselves on the legacy of one of the greatest human beings that not just India or Asia or the world has produced. So without further ado, I request Professor Shobhanlal Dattagupta to deliver his deliberations on Subhash Chandra and Nazi Germany, a reappraisal. Shobhanlal. আমি আপনাদের সবাইকে, যারা সুধীবৃন্দ উপস্থিত আছেন, আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? স্যার শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না, একটু যদি ক্যামেরাটা নিচে থেকে করতে পারেন। কিন্তু পারফেক্ট স্যার, পারফেক্ট, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো উপস্থিত সুধীবৃন্দ আর যারা বন্ধুরা উপস্থিত আছেন, অনেকেই আমার পূর্ব পরিচিত ছাত্রছাত্রী, তাদের সবার কথা মাথায় রেখেই আমি বাংলাতে শুরু করছি, মাঝে মাঝে ইংরেজিতে বলবো। আশা করি খুব একটা সমস্যা বা অসুবিধে হবে না। তো আমার যে বিষয়টা সুভাষচন্দ্র বোস এবং নাৎসি জার্মানি পুনর্মূল্যায়ন বা সুভাষচন্দ্র বোস আর নাৎসি জার্মানি রিঅ্যাপ্রেজাল, এই বিষয়টাকে আমি সময়ের কথাটা বিবেচনা করে মূলত তিনটি ভাগে ভাগ করে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। প্রথম যে কথাটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই রকমের যে there is a popular perception of Bose. সুভাষচন্দ্র সম্পর্কে একটা খুব সাধারণ একটা জনমানুষের একটা ধারণা প্রচলিত আছে বহুদিন। হোয়াট ইজ দ্যাট পপুলার পারসেপশন? সেই পপুলার পারসেপশনটা এই রকমের যে সুভাষচন্দ্র হি জয়েন হ্যান্ডস উইথ নাৎসি জার্মানি and thereby he endorsed the cause of the Nazis, that is fascism. অর্থাৎ এই যে ফ্যাসিস্ট মতাদর্শ, একটা ভয়ঙ্কর রকমের মানবতা বিরোধী যে আদর্শ, সুভাষচন্দ্র তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এবং এই হাত মেলানোর ফলে এই হাত মেলানোটার কিছুই নয়, এটা হচ্ছে
সুভাষচন্দ্র চিরকালই ছিলেন একজন আলট্রা ন্যাশনালিস্ট। হি ওয়াজ থ্রুআউট হিজ লাইফ হি ওয়াজ অ্যান আলট্রা ন্যাশনালিস্ট, একজন ভীষণ রকমের মানে উগ্র জাতীয়তাবাদের সমর্থক। এবং সেই জন্য সুভাষচন্দ্রের পক্ষে এই ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলানো, এবং হাত মেলানোর পেছনে তার একটা যৌক্তিকতাও ছিল। হি হ্যাড এ গুড রিজন টু explain or justify his joining hands with the Nazis। সেটা হচ্ছে যে জার্মানি যেহেতু তখন ইংরেজের শত্রু এবং ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে হবে, সেই জন্যে তাদের সঙ্গে হাত মেলানোর ভেতরে কোনো অনৈতিক উনি কিছু দেখেন। অর্থাৎ তিনি ফ্যাসিজমকে যে তিনি সমর্থন করেছিলেন তা নয়, উনি ফ্যাসিস্টদের সাহায্য নিয়ে ওর ধারণা হয়েছিল যে উনি ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়াবেন। এবং এই যে ভাবনাটা, এই ভাবনাটাকে কিন্তু দুটো দিক থেকে ব্যাখ্যা করা হয়। একটা ব্যাখ্যা হচ্ছে যারা মনে করেন যে না, তাহলে তো এর মধ্যে কোনো অন্যায় ছিল না, আসলে এর মধ্যেই দিয়েই সুভাষচন্দ্রের আসল যে তার মানে রাজনৈতিক যে ভাবনা চিন্তার যে বৈশিষ্ট্য সেটা বেরিয়ে আসে। অর্থাৎ সুভাষচন্দ্র ছিলেন একেবারেই মূলত তিনি হচ্ছেন একজন জাতীয়তাবাদী নেতা, উগ্র জাতীয়তাবাদী নেতা, এবং এই উগ্র জাতীয়তাবাদ এইটাই সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তা বৈশিষ্ট্য। এবং সম্ভবত এইরকম একটা ভাবনাকে মাথায় রেখেই এই 2-3 দিন আগে খবরের কাগজে পড়ছিলাম যে ভারতবর্ষের একটি এখন যেটি রাজনৈতিক ক্ষমতায় আছেন সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আগামী 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস এটা এইভাবেই দিনটাকে পালন করার কথা বলা হয়েছে। পরাক্রম দিবস মানেই বুঝতে পারছেন যে একটা গ্লোরি, ভ্যালার, তারপরে ধরুন কি বলবো, হিরোইজম, এরকম একটা ব্যাপার। এবং এর ঠিক উল্টো আরেকটা ভাবনা প্রচলিত আছে যে ঠিক এইটাকেই সমালোচনা করা হয়েছে। বিশেষত একটা চিরাচরিত বামপন্থী একটা আমাদের দৃষ্টিভঙ্গি আছে বহুদিন ধরে। এখন অবশ্য সেটাকে কেউই আর মনে করেন না, অনেকেই বলেন, অনেকে অ্যাডমিটও করেন। Many of the left-wing ideologues, they now openly admit that this assessment was rather wrong. যে সুভাষচন্দ্র ছিলেন আলট্রা ন্যাশনালিস্ট তা নয়, কিন্তু ট্রেডিশনাল একটা লেফট উইং ভাবনা ছিল যে যার ভিত্তিতে একটা ট্রেডিশনাল আন্ডারস্ট্যান্ডিং সুভাষচন্দ্র সম্পর্কে করা হয়েছিল, বহুদিন ধরে সেটা প্রচলিত ছিল যে সুভাষচন্দ্র ছিলেন আসলে মানে ফ্যাসিস্ট মতাদর্শেরই ধারক। He was essentially, not that he very consciously subscribed to fascist ideology, তা নয়, কিন্তু ওই মানে ওর মধ্যে ওই জাতীয়তাবাদটাই প্রধান ছিল। অর্থাৎ কেউ মনে করেছেন এই জাতীয়তাবাদটাই তার আসল কথা, এটাই সুভাষচন্দ্রের যথার্থ মূল্যায়ন, এবং তার জন্য সুভাষচন্দ্রকে একটা দক্ষিণপন্থী দৃষ্টিকোণ থেকে সুভাষচন্দ্রকে দেখা হয়েছে, তাকে জাস্টিফাই করা হয়েছে। আর আরেক পক্ষ যারা বামপন্থীরা তারা বলেছেন যে না, সুভাষচন্দ্রের এটাই ছিল সবচেয়ে মানে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় বলা যেতে পারে নেতিবাচক, এটা কোনোভাবেই সমর্থন করা চলে না, এবং he was throughout his life wrong in his understanding that he should join hands with the fascists। তা এই রকমের এই যে এইটা আমি বলছি এই কারণে যে আমরা যদি মেথোডোলজিক্যালি ব্যাপারটাকে একটু ভাবার চেষ্টা করি যে সুভাষচন্দ্রকে আজকে তার 125তম জন্মবর্ষে আমরা কিভাবে তাকে দেখব, এবং এইটা দেখার জন্যই আমি এই প্রসঙ্গটির অবতারণা করছি যে সুভাষচন্দ্র বোসের নাৎসি জার্মানি রিঅ্যাপ্রেজাল। আমি যেটা এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন অনেক এগুলো যে সমস্ত তথ্যের এইসব কথা যখন বলা হয়েছে তখন কিন্তু তার ভিত্তিটা ছিল কতগুলো তথ্য, সেই কতগুলো ঐতিহাসিক তথ্য আমরা সবাই জানি। সেই তথ্যগুলো যে সুভাষচন্দ্র তো এখান থেকে তিনি যখন নাকি 1941 সালে উনি যখন
বার্লিনে গিয়ে পৌঁছলেন 2রা এপ্রিল 1941। এবং সেই যাত্রা আমরা সবাই জানি, কলকাতা থেকে কিভাবে তিনি আত্মগোপন করে কিভাবে আমি সেই অ্যাডভেঞ্চার বা সেই যে জার্নি, মানে উনি বার্লিনে গিয়ে পৌঁছলেন থ্রু আফগানিস্তান, মস্কো হয়ে, সেটা একটা মানে সেই গল্পটা আমাদের সবারই জানা। এবং এগুলো তথ্য সবই, এবং এটাও তথ্য, ইতিহাসের তথ্য, এটা ইতিহাসের মানে ঐতিহাসিক সত্য যে তিনি জার্মানিতে গিয়েছিলেন, সেখানে নাৎসি লিডারদের একেবারে টপ ব্রাস, সে হিমলার থেকে আরম্ভ করে সবার সঙ্গেই তিনি দেখা সাক্ষাৎ করেছিলেন। তিনি 2 বছর সেখানে প্রায় জার্মানিতে তিনি ছিলেন। হিটলারের সঙ্গে তার দেখা হয় এবং প্রচুর ছবি আমরা দেখেছি, সেগুলো সবই ইতিহাসের সত্য, যে তিনি তো সত্যি সত্যি এদের সঙ্গে তিনি মানে আমরা ওঠা বসা বলতে যা বোঝায় তাই করেছেন। তো সুতরাং তিনি তো ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, সুতরাং এটাকে আমরা অস্বীকার করবো কি? কিন্তু এই তথ্যগুলো কে যদি আমরা শুধু তথ্য হিসেবেই দেখার চেষ্টা করি, যে সুভাষচন্দ্র মিলিটারি ইউনিফর্ম পরে নাৎসিদের সঙ্গে তিনি করমর্দন করছেন, এটাই কিন্তু সবটা নয়। এই তথ্যগুলোকে কিন্তু আমাদের একটু বোঝার দরকার আরো কিছু তথ্যের ভিত্তিতে, যে তথ্যগুলো হয়তো আমরা কিছুটা জানি এবং অনেকটাই হয়তো জানি না। তো সেই মানে এই তথ্যর পাল্টা যদি কতগুলো কাউন্টার ফ্যাকচুয়ালিটি যদি বলি, যে বিপরীত কিছু তথ্য আছে, সেই বিপরীত তথ্যগুলোকে তথ্যের নিরিখে বা আয়নায় if we try to understand the so called given facts, অর্থাৎ একটা সেট অফ ফ্যাক্টস যেটা আমাদের জানা, সেই সেট অফ ফ্যাক্টস থেকে আরেকটা সেট অফ ফ্যাক্টস যেটা আমাদের অজানা বা খানিকটা হয়তো জানা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কারভাবে জানা নেই, তাহলে কিন্তু এই যে আমাদের চিরকালীন যে সত্যগুলোকে আমরা সত্য বলে মনে এসেছি, তার ধারণাটা কিন্তু আমাদের পাল্টে যায়। এই জন্যই আমি বলছি এটা রিঅ্যাপ্রেজাল। এবং আমি এখানে I will cite just 2 or 3 books. এই বইগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, এই গত 10 বছরের ভিতরে বইগুলো বেরিয়েছে, যেমন রোমান হেসের বোস ইন নাৎসি জার্মানি 2011-তে, ইয়ান কুলমান নেতাজি ইন ইউরোপ 2012 2012-তে। আরেকটা বই, এই বইটার নাম খুব একটা জানা নেই, প্রথম দুটো বই তাও অনেকটা জানা, এই তৃতীয় বইটা খুব একটা অনেকেই জানা নেই, তপন চট্টোপাধ্যায় বলে একজনের একটা বই, দ্য INS সিক্রেট সার্ভিস ইন সাউথ ইস্ট এশিয়া, ইটস ব্যাকগ্রাউন্ড, ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্সেস এন্ড অ্যাক্টিভিটিস ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 2011-তে। এবং তার একটা বইটার 3rd চ্যাপ্টারে এই নাৎসি জার্মানিতে সুভাষচন্দ্রের কাজকর্ম সম্পর্কে একটা অত্যন্ত মূল্যবান কিছু তথ্য সেখানে আছে। এবং তার সঙ্গে একজন খুব বিশিষ্ট সাবেক পূর্ব জার্মানির ইতিহাসবিদ ডিটেল ভাইডেমান, তো ভাইডেমানের বেশ কয়েকটি লেখা আছে, সেই লেখাগুলো একেবারেই নতুন ভাবে সুভাষচন্দ্রকে নতুন তথ্যের ভিত্তিতে দেখা। আমি এই নামগুলো, এই বইগুলোর কথা এই কারণে বলছি যে এই বইগুলো প্রায়, বিশেষ করে এই হেস এবং কুলমানের বইটা পার্টিকুলারলি, এই বইগুলোর যে সোর্স মেটেরিয়াল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই সোর্স মেটেরিয়াল প্রায় একটা সিংহভাগ হচ্ছে that is the materials have been taken from the German archives, এবং বিশেষ করে ওই সময়কার যে মানে ফরেন মিনিস্ট্রি, সিক্রেট সার্ভিস ফাইলস, এই সব জায়গা থেকে কিন্তু তারা এইসব তথ্য উদ্ধার করেছে, যেগুলো আমাদের পক্ষে পাওয়া প্রায় অসম্ভব। ফলে সেখান থেকে যে আমরা সুভাষচন্দ্রের যে ছবিটা যে উঠে আসে, সেটা কিন্তু আমাদের এই চেনা যে ভাবনা তার থেকে অনেকটাই আলাদা। এবং আমি বলেছি যে আমি 3টি মূল কথা মানে মূল প্রতিবেদন রাখবো। আমার এই প্রথম প্রতিবেদনের একেবারে শেষে একটা কথা বলতে চাই,
যে এই যে একটা কথা বলা হয় যে উনি ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, অর্থাৎ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলানোর ফলে উনিও ফ্যাসিস্ট হয়ে গেলেন, বা উনি ফ্যাসিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন বলে উনি জয়েন হ্যান্ডস উইথ দ্য ফ্যাসিস্ট। আচ্ছা, তা যদি হয় তাহলে 1939 সালে যে সোভিয়েত জার্মান নন অ্যাগ্রেশন প্যাক্ট হয়েছিল, সেটাকে আমরা কি করে ব্যাখ্যা করি? সেখানে তো স্ট্যালিন এবং হিটলার হাত মিলিয়েছে, দুটো তো একেবারে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ। তো তাহলে কি স্ট্যালিনকে বলতে হবে তিনি ফ্যাসিস্ট হয়ে গেছেন? তো সুতরাং আপনি একজনের সঙ্গে হাত মেলালেন বলেই আপনি তার মতাদর্শে আপনি বিশ্বাসী হয়ে গেলেন, এইভাবে এরকম একটা যান্ত্রিক ভাবে ভাবাটাও বোধহয় একটা মূর্খামি আছে। তো সেটাও একটুখানি মাথার মধ্যে রাখা দরকার। এই হচ্ছে আমার প্রথম প্রতিবেদন। এবারে আমি আসছি আমার দ্বিতীয় যে বক্তব্য বা দ্বিতীয় প্রতিবেদন, মাই সেকেন্ড প্রপোজিশন। এই প্রপোজিশনটা হচ্ছে যে এইটা একটু বুঝে নেওয়া দরকার যে সুভাষচন্দ্রের ফ্যাসিজম সম্পর্কে ধারণাটা কি ছিল, এবং এইরকম একটা ভাবনা জনমানসের তৈরি বা কি করে হলো যে সুভাষচন্দ্র ফ্যাসিজমের আদর্শে বিশ্বাসী ছিল। এটার সূত্রপাতটা যদি আমাদের বুঝতে হয়, if we have to trace the origins of this kind of idea, then we have to actually consider his book, very famous book, The Indian Struggle, 1920 to 1934, where for the first time, in fact before that he also made this kind of statements, but in The Indian Struggle he more or less quite clearly formulated it. সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ভারতবর্ষকে এখন মানে ব্রিটিশদের কাছ থেকে যদি, ব্রিটিশের হাত থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে ভারতবর্ষকে যে পথে এগোতে হবে এবং সেটাই হবে ভারতবর্ষের ভবিষ্যৎ, সেটা হচ্ছে a synthesis of fascism and communism। এই কথাটা কিন্তু অস্বীকার করে লাভ নেই, সুভাষচন্দ্র কিন্তু এটাতে বিশ্বাস করতেন যে কমিউনিজম এবং ফ্যাসিজমের একটা সিনথেসিস, একটা সংশ্লেষ এটা হওয়া দরকার। এবং এই ভাবনাটা কেন উনি ভেবেছিলেন, তার কারণটা হচ্ছে ওর মনে হয়েছিল যে সোশ্যালিজমের মধ্যে এবং যে সোশ্যালিজমের মধ্যে যে ইকুয়ালিটির কথা বলা হয়, জাস্টিসের কথা বলা হয়, এবং বলশেভিক রেভলিউশনের একটা ইম্প্যাক্ট ওর চিন্তার উপর অবশ্যই পড়েছিল, এবং উনি মনে প্রাণে সমাজতন্ত্র বিশ্বাস করতেন, সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাস করতেন, কিন্তু তার সঙ্গে ফ্যাসিজমের কোন দিকটা তার কাছে খুব অ্যাপিলিং বলে মনে হয়েছিল, সেটা হচ্ছে যে লিডারশিপ, এফিসিয়েন্সি, এই দিকগুলো কিন্তু ভারতবর্ষের মতো দেশে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু এটা দরকার। এখন এটা ঠিকই যেটা বললাম, in the book Indian Struggle he endorsed a kind of understanding which would be based on a kind of synthesis between fascism and communism। কিন্তু যেটা হয়তো আমরা খেয়াল করি না সেটা হচ্ছে যে এই ভাবনা বা এই চিন্তা সুভাষচন্দ্রের যে সময় বই লিখেছিলেন, এটাতে কি did he stick to this position? The answer is a categorical no. এইটা আমরা খেয়াল করি না। ক্যাটেগরিক্যাল নো কি অর্থে? আমি অনেক তার তথ্য আছে, আমি এখানে একটাই আপাতত তথ্য দিচ্ছি। 1938 সালে তিনি ব্রিটিশ বামপন্থী পত্রিকা ডেইলি ওয়ার্কার তার 24 জানুয়ারি 1938 সেখানে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট যে উনি ফ্যাসিজম সম্পর্কে আগে যে ধরনের ভাবনা চিন্তা পোষণ করতেন তার মধ্যে একটা ভুল ছিল, এবং উনি পরবর্তীকালে যা দেখেছেন ফ্যাসিজমের যে রূপ, তারপরে তার নাৎসি আইডিওলজি বা মুসোলিনির ফ্যাসিজম এ সম্পর্কে তিনি তার ভাবনা চিন্তা হি ইজ রিভাইজিং হিজ। এটা গেল একটা কথা, একটা শিফট
কিন্তু হয়েছে। এই শিফটটা কিন্তু আমরা খেয়াল করি না, এবং এই শিফটের কনটেক্সটটা যদি আমরা মাথায় রাখি তাহলেই কিন্তু নাৎসি জার্মানিতে বা নাৎসি জার্মানি সম্পর্কে সুভাষচন্দ্রের দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা কিন্তু আমাদের বোঝাটা অনেক সুবিধা হয় যদি আমরা এই তথ্যটা মাথার মধ্যে রাখি। আমি এর পরেই যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে উনি ইউরোপে যখন গেছেন, আমরা সবসময় নাৎসি জার্মানি বলে আমরা মনে করি, যেটাকে আমি একটু আগে বললাম যে সুভাষচন্দ্র বার্লিনে পদার্পণ করলেন মস্কো হয়ে, ওই ওরল্যান্ডো মাজোট্টা এই ইটালিয়ান যে ইটালিয়ান পাসপোর্টের এই ছদ্ম নামে 2রা এপ্রিল 1941। আমাদের সমস্যাটা হয় কি, আমরা এই 2রা এপ্রিল 1941 থেকে উনি যখন জার্মানি ছাড়লেন 7 ফেব্রুয়ারি 1943, উনি যখন মানে জার্মানি ছাড়লেন না, মানে মানে তার আগে প্র্যাকটিক্যালি উনি ছেড়েই গেছেন, মানে 7-2-1943 উনি ওর সেই সাবমেরিন ভয়েজ শুরু হলো, উনি দক্ষিণ পূর্ব এশিয়ার পথে রওনা হলেন। অর্থাৎ কিনা প্রায় 2 বছর উনি জার্মানিতে থাকার সময় নেই, ইটালিতে অনেকবার গেছেন, এবং বারে বারেই তার রোম বার্লিন রোম ওনার মানে যাতায়াত ছিল। আমি মূলত নাৎসি জার্মানি আমি ধরে নিচ্ছি। তো আমরা সবসময় ওর এই জার্মানির ব্যাপারটাকে আমরা এই 2 বছরের মধ্যে আমরা ওটাকে আমরা সীমিত রাখবার চেষ্টা করি। অর্থাৎ আমি যদি খুব ইতিহাসের তারিখ ধরে যদি বলি তাহলে 2 এপ্রিল 1941 থেকে 7-2-1943, মানে ভার্চুয়ালি 2 বছর। কিন্তু আমরা একবারের জন্য খেয়াল করি না যে ওনার ওই রকম আত্মগোপন করে মস্কো থেকে ওই ইটালিয়ান ওরল্যান্ডো মাজোট্টা ওই ছদ্ম নামে বার্লিনে পদার্পণ করবার আগে যখন উনি জার্মানিতে গেছেন একাধিকবার, 30-এর দশক উনি ভিয়েনাতে গেছেন, জার্মানিতে গেছেন। তো সে সময় উনি জার্মানিতে, এবং উনি যে সময়টা যাচ্ছেন মোটামুটি ধরুন 34 থেকে 38 এই সময়কালের ভেতরে। তো এই সময়টায় তো ফ্যাসিস্টরা ক্ষমতায় অলরেডি এসে গেছে, সেই সময় তিনি জার্মানিতে যাচ্ছেন। তো ওই সময় ফ্যাসিজম সম্পর্কের পারসেপশনটা কি ছিল? নাৎসিদের সঙ্গে ওঠা বসার যদি কথাটা আমরা ব্যবহার করি কোট আনকোট, তাহলে কিন্তু দিস সো কল্ড হবনবিং উইথ দ্য ফ্যাসিস্ট ইট স্টার্টেড মাচ আর্লিয়ার। সেটা কিন্তু বার্লিনে ঢোকার অনেক আগে থাকতো, ওই 41 সালে বার্লিনে ঢোকার অনেক আগে থাকতো। অর্থাৎ 30-এর দশকের জার্মানিতে যখন ফ্যাসিজম হ্যাজ অলরেডি কাম টু পাওয়ার, 1933-তে হিটলার ক্ষমতা এসে গেছে। আমি যে সময়টা বলছি 34 থেকে 38, তো এই 34 থেকে 38 উনি যখন বার্লিনে যাচ্ছে, নাৎসিদের সঙ্গে ওর মানে ভালো রকম তখন তার পরিচিতি ঘটে গেছে। তখন ওর ফ্যাসিজম সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি ছিল আমরা কিন্তু সেটা একবারের জন্য খেয়াল করি। একটু যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, মানে ইতিহাসের পাতার দিকে যদি ঘুরে তাকাই, তাহলে দেখা যাবে 1934 সালে উনি বিভিন্ন নাৎসি অফিসিয়াল তাদের কাছে তিনি খুব কড়া ভাষায় তিনি অভিযোগ করছেন যে জার্মানিতে একটা ভীষণ রকমের একটা রেসিস্ট আউটলুক দেখা দিয়েছে, এবং যারা অজার্মান এবং তার মধ্যে ভারতবর্ষ ভালো রকম ভাবেই আছে, যাদেরকে অত্যন্ত খাটো করে দেখা হচ্ছে, ভারতবর্ষ সম্পর্কে নানা রকমের কটূক্তি করা হচ্ছে, এবং সুভাষচন্দ্রকে জার্মানিতে প্রকাশ্য রাস্তায় তাতে নিগ্রো বলে তাকে মানে বিদ্রুপ করা হয়েছে। এবং তিনি সরাসরি নাৎসি অফিসিয়ালদের সঙ্গে যখন তিনি মিট করছেন, তিনি কিন্তু খুব কড়া ভাষায় অভিযোগগুলো করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে তথ্যগুলো এখন পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে নাৎসি অফিসিয়ালরা তারা কিন্তু সুভাষচন্দ্রকে
নানাভাবে বোঝাবার চেষ্টা করছেন, নানা মানে আপনি এত এটাকে সিরিয়াসলি নেবেন না, ওটা এরকম একটু ভুল ত্রুটি হয়ে দিয়ে রাখছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের। এবং শুধু তাই নয়, এটা আরো দেখা যাচ্ছে সুভাষচন্দ্র সেই সময় যেখানেই সুযোগ পাচ্ছেন উনি একটা কথা বলবার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন যে হিটলারের যে মাইন কাম্প অর্থাৎ মাই স্ট্রাগল, তার যে অটোবায়োগ্রাফি এবং যেটাকে মানে ফ্যাসিজমের বাইবেল হিসেবে ধরা হয়, সেই মাইন কাম্প বইতে ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত বিদ্রুপাত্মক কথাবার্তা বলা হয়েছে এবং মানে খুব হিউমিলেটিং রিমার্কস were made. Humiliating remarks about India. They are there in Mein Kampf. And records now show that Bosch actually tried to persuade the German officials, the Nazi officials, to tell Hitler that those passages in the next edition of Mein Kampf, well, they should be deleted. And they cannot be accepted, they cannot be tolerated by a figure like Bosch. এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সেটা। এবং এই পর্বের ওর যে ইন্টারাকশনটা হচ্ছে নাৎসিদের সঙ্গে, সেটা কিন্তু বারে বারে খুব কড়া ভাষায় সুভাষচন্দ্র কিন্তু এই ফ্যাসিস্টদের কার্যকলাপ এবং ভারতবর্ষ সম্পর্কে তার এই যে মানে ফ্যাসিস্টদের যে দৃষ্টিভঙ্গি, নাৎসিদের দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু উনি একেবারেই উনি তার কাছে মনোনীত হচ্ছেন। এটা গেল একটা। আমি এরপরেই চলে আসছি ওর এই বার্লিন যাত্রা। আমি একটু আগেই যে কথাটা বলে শুরু করেছিলাম যে তথ্যের পেছনেও কিছু তথ্য, যে তথ্যগুলো আমাদের অনেকটাই হয়তো অজানা, জানি। আমি এর ভেতরে অনেক কিছু আছে, অত কথা তো বলা সম্ভব নয়, বলতে গিয়ে খানিকটা হয়তো অতি সরলীকরণ হয়ে যেতে পারে। আর ইতিহাসের ক্ষেত্রে এই তথ্যগুলো যদি ঠিকঠাক মতো না বলা হয়, সন্তারিখগুলো যদি নাকি গোলমাল হয়ে যায়, তাহলে খুব মুশকিল। সেই জন্য সব দিক খেয়াল রেখে আমি সংক্ষেপে একটা দুটো কথা এখানে বলব। আমরা এটা সবাই জানি যে, এবং এইভাবেই সুভাষচন্দ্র সম্পর্কে এই মানে বিকৃত ধারণাগুলো তৈরি হয়েছে। ওই যে বললাম যে সুভাষচন্দ্র ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলান। প্রথমেই একটা কথা খেয়াল রাখা দরকার বা প্রশ্নটা করা দরকার, সুভাষচন্দ্র কি বার্লিন যেতে চেয়েছিলেন? ভারতবর্ষ থেকে তিনি যখন এই যে মানে কলকাতা থেকে উনি সেই যে রাত্রে বেরিয়ে পড়লেন এবং তারপরে এই যে মানে উত্তর পশ্চিম সীমান্ত হয়ে তারপরে মস্কো হয়ে উনি যে বার্লিনে পৌঁছলেন, না ওর কি সত্যি গন্তব্যস্থল ছিল বার্লিন? এখন যে ইতিহাসের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে এটা খুব পরিষ্কার, ওনার কিন্তু গন্তব্যস্থল আদৌ বার্লিন ছিল না। উনি প্রথম থেকে চেয়েছিলেন এবং ওর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মস্কো, নট বার্লিন। এবং এই মস্কো যাওয়ার ব্যাপারটা কে উনি এত বেশি বলা যেতে পারে তিনি মানে কি বলবো মানে মানে হি ওয়াজ সো কিন টু গো টু মস্কো যে উনি মানে ওনার এই যে কলকাতা থেকে যাওয়া এবং মস্কো হয়ে যে বার্লিনে ঢুকলেন, এটার পেছনে যারা নাকি মদত দিয়েছিল সেটাও আমরা অত খেয়াল করিনি তথ্য। অর্থাৎ এই যে ওকে এই যে আত্মগোপন করিয়ে যে সোভিয়েত টেরিটরিতে ঢুকিয়ে দেওয়ার যে ব্যাপারটা কাবুল হয়ে, এইটার পেছনে যারা ছিলেন সেই তথ্যগুলো এখন সবই মোটামুটি জানা যাচ্ছে। যে মানুষগুলো ছিলেন, ভগৎরাম তালোয়ার, আচার সিং চিন্না, এরা সকলেই ছিলেন সেই সময়ে প্র্যাকটিক্যালি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিরই একটা শ্যাডো অর্গানাইজেশন ছিল কীর্তি কিষাণ পার্টি। এই কীর্তি কিষাণ পার্টির তারা ছিলেন সদস্য এবং তাদের সঙ্গে গোপনে যে যোগাযোগটা ছিল সেটা হচ্ছে পরবর্তীকালে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন অজয় ঘোষ। এরা কিন্তু এই গোটা ব্যাপারটা লিয়াজও করেছিলেন মোটামুটি ভাবে সোভিয়েত অথরিটিদের সঙ্গে করে। তারা তার পুরো তথ্যটা এখনো জানা যায় না, কিন্তু মোটামুটি যে তথ্যগুলো এখন এই আর্কাইভস গুলো খুলে যাওয়ার ফলে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে
ভাবে তারা কিন্তু সোভিয়েত টেরিটরিতে ঢোকে। কিন্তু মস্কো তাকে মানে উনি যে মিশনটা চেয়েছিলেন যে মস্কোর সঙ্গে হাত মিলিয়ে তিনি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিনি লিপ্ত হবেন, এইটার কিন্তু হয়। কেন হয়নি তার একটা খুব বড় কারণ হচ্ছে, যেটুকু বোঝা যাচ্ছে বা যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে, যেটুকু জানা যাচ্ছে, হয়তো সোভিয়েত ফরেন মিনিস্ট্রি আর্কাইভস খুললে সেটা আরো পরিষ্কার হবে, সেটা হচ্ছে যে মস্কোর সেই সময় এটা যদি করতে যেত, তাদের মনে এই ভয়টা ছিল যে তাহলে ব্রিটিশদের সঙ্গে, অর্থাৎ ব্রিটিশ সোভিয়েত ডিপ্লোম্যাটিক সম্পর্ক একটা বড় রকমের একটা ধাক্কা লাগবে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন চায়নি যে সুভাষচন্দ্রকে ওখানে শেল্টার দিয়ে বা সুভাষচন্দ্র যে ব্রিটিশ বিরোধী যে সংগ্রামে সোভিয়েত ইউনিয়নকে নিয়ে উনি নামতে চাইছেন, এটাতে যদি সোভিয়েত ইউনিয়ন মদত দেয় তাহলে ব্রিটিশের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ হবে। এইটাই ছিল অন্যতম কারণ। কিন্তু উল্টো দিক থেকে আরেকটা ব্যাপার ঘটেছিল। সেই ব্যাপারটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন এই কাজটা তারা করেছিল, তারা প্রত্যক্ষভাবে সুভাষচন্দ্রকে সমর্থন করেননি বা তাকে অত সাপোর্ট দেননি, কিন্তু একটা সেফ প্যাসেজ যাকে বলে, সোভিয়েত ইউনিয়ন gave him the safe passage in the sense that Soviet Union enabled him to reach Berlin. এবং এইটে করার পেছনে যারা মানে মদত দিয়েছিলেন সেটা হচ্ছে কাবুলের যে সোভিয়েত এম্বাসি, তারাও এর পেছনে সমর্থন দিয়েছিলেন, এবং সুভাষচন্দ্র নিজে এটা যে খুব ভালো করে জানতেন তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে শুধু রাখছি, কারণ অত বড় ডকুমেন্ট আমার পক্ষে তো এখানে পড়া সম্ভব নয়। আমি শুধু এইটুকু বলছি যে 20th November 1944, একবারে আর্কাইভাল ডকুমেন্ট, 20th November 1944, তখন তিনি অবভিয়াসলি তিনি তখন ইস্টার্ন ফ্রন্টে, তিনি সোভিয়েত অ্যাম্বাসেডর টোকিও ইয়াকব মালিক, তাকে উনি একটা চিঠি দিচ্ছেন, খুব লম্বা চিঠি। সেই চিঠিতে তিনি খুব পরিষ্কার করে বলছেন যে আমি যখন নাকি সোভিয়েত ইউনিয়ন হয়ে বার্লিনে পৌঁছলাম, তখন সোভিয়েত অথরিটিজ আমাকে যেভাবে সাহায্য করেছিল আমি যা কখনো ভুলব না। এবং তার সঙ্গে আরেকটা কথা উনি বলছেন যে আমরা মনে করি, তখন তো প্রায় যুদ্ধ প্রায় শেষ হয়ে আসছে, তখন তিনি সুভাষচন্দ্র সেই চিঠির মধ্যে বলছেন যে আমি মনে করি আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যে আমরা আজকে the point where we stand, this reminds me of the support extended by Lenin to national liberation struggle, to the anti-imperialist struggle which was going on in India in his time. এবং লেনিন আগাগোড়া এই যে সমর্থন জুগিয়েছিলেন, আমি মনে করি যে আজকে আগামী দিনে সোভিয়েত ইউনিয়ন ভারতবর্ষে যে নতুন ভারতবর্ষ হতে চলেছে, এই যে অ্যান্টি ব্রিটিশ স্ট্রাগল, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগলে ভারতবর্ষের পাশে সোভিয়েত ইউনিয়ন আগেও যেমন দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। সেই জন্য আমি বলছি যে সুভাষচন্দ্রের এই বার্লিন যাত্রা, এই ব্যাপারটা হলো যখন সোভিয়েত ইউনিয়নের পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না, তখন তিনি কিন্তু বার্লিনে গিয়ে পৌঁছলেন। অর্থাৎ বার্লিনে যাওয়ার জন্য তিনি বার্লিন গেছেন তা কিন্তু একেবারেই নয়। আমি এইটে বললাম, এবং এরপরেই আমি চলে আসছি আমার তৃতীয় এবং শেষ আমার প্রতিবেদন। এইটা একটু বিস্তৃতভাবে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে উনি তো এখানে আরেকটা ছোট্ট কথা বলি, এই তথ্যটাও খুব ইন্টারেস্টিং, এবং এগুলো মানে ইতিহাস তো এখানে সুরঞ্জন দাস আছেন, ইতিহাসের মানুষ, আমার চেয়ে অনেক ভালো উনি এগুলো জানেন, যে আসলে এই সন তারিখ গুলোকে ঠিক মতো যদি রিলেট করা যায় তাহলে কিন্তু অনেক হয়তো বলা যেতে পারে আমাদের অনেক কি বলবো মানে পাজল হয়তো কিছুটা না হলে খানিকটা হয়তো সলভ হতে পারে। যেমন একটু আগেই বললাম উনি বার্লিনে পা দিচ্ছেন ওই
অরল্যান্ডো মাজোটা এই ছদ্মনামে ইটালিয়ান পাসপোর্ট নিয়ে তিনি বার্লিনে পা দিচ্ছেন 2 এপ্রিল 1941। তার আগেই তিনি কিন্তু প্রায় 2 মাস উনি কাটিয়েছেন কাবুল। 5th ফেব্রুয়ারি 1941 আর 15th মার্চ 1941 দুটো রিপোর্ট পাওয়া যাচ্ছে। থার্ড ইন্টারন্যাশনাল বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বা কমিনটার্ন ইন্ডিয়া ডেস্কের যিনি দায়িত্বে ছিলেন কজলভ, সেই কজলভের কাছে একটা জরুরি বার্তা আসছে ফ্রম দ্য কমিনটার্নস হেডকোয়ার্টার মস্কো, যেটার দায়িত্বে রয়েছেন তখন সেক্রেটারি হচ্ছেন ডিমিট্রভ সেক্রেটারিয়েট কাছ থেকে জরুরি মেসেজ আসছে তার কাছে যে সুভাষ বোস সম্পর্কে তোমরা রিপোর্ট পাঠাও। এবং কজলভের দুটো রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দুটো তারিখে, যে 5th ফেব্রুয়ারি 1941 এবং 15 মার্চ 1941। অর্থাৎ ওই সময়টা কিন্তু উনি রয়েছেন কাবুলে, সুভাষ বোস। ডিমিট্রভ সেক্রেটারিয়েটের কাছে কজলভ রিপোর্ট পাঠাচ্ছে বোস সম্পর্কে, এবং সেই রিপোর্টের মধ্যে কিন্তু নেতিবাচক কিচ্ছু নেই, একবারে ফ্যাকচুয়াল স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, কি হয়েছিল না হয়েছিল, উনি ওনার কলকাতার যখন উনি ছিলেন তখন তার পজিশন কি ছিল, ফরওয়ার্ড ব্লক তিনি ফর্ম করলেন, কেন ফর্ম করলেন, কংগ্রেসের সঙ্গে তার ডিভিশন ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য আছে, লম্বা রিপোর্ট। এবং এই দুটো রিপোর্ট বাই দ্য টাইম এই রিপোর্টগুলোকে পৌঁছচ্ছে, তার 1 মাসের মধ্যে কিন্তু উনি মস্কো ছেড়ে বাড়ি ঢুকছেন। মানে এই রিপোর্টের সঙ্গে সুভাষচন্দ্রকে কজটাকে এন্ডোর্স করে, মানে মস্কো ইজ গিভিং হিম সেফ প্যাসেজ, এই দুয়ের মধ্যে মনে হয় একটা কোনো সম্পর্ক ছিল। এই রিপোর্টের ভিত্তিতেই মস্কো কনফার্মড হচ্ছে যে সুভাষ বোস ক্যান বি গিভেন আ সেফ প্যাসেজ টু বার্লিন। এই তথ্যটা কিন্তু আমাদের একটু মাথার মধ্যে রাখার দরকার। এরপরে আমি যেটা বলছি, আমার তৃতীয় প্রতিবেদন, যে বোস তো 2 এপ্রিল বার্লিনে এসে পৌঁছলেন। তো বার্লিনে এসে পৌঁছানোর পরে ওর উদ্দেশ্যটা কি ছিল? যদি সমস্ত তথ্যগুলোকে ঘাঁটা যায় তাহলে দেখা যাবে মোটামুটি ভাবে বলা যেতে পারে ওর 3টে উদ্দেশ্য ছিল। এটা খুব পরিষ্কার করে, যে আমি একটা বইয়ের কথা বললাম, তপন চট্টোপাধ্যায়, দ্য আইএনএস সিক্রেট সার্ভিস ইন সাউথ ইস্ট এশিয়া, এই বইয়ের 3rd চ্যাপ্টারে উনি এই জায়গাটা খুব ভালো ধরেছেন এবং একটা জায়গায় গুছিয়ে বলছেন যে এবং আমার মনে হয় সেটা ইজ কোয়াইট রাইট ইন ইটস অ্যাসেসমেন্ট অফ বোসেস অবজেক্টিভস, যে উনি যখন বার্লিনে পৌঁছলেন, অর্থাৎ ওনার অরিজিনাল ব্যাপারটা ছিল মস্কো ফেল করলো, এবার বার্লিনে আসবার পর ওনার উদ্দেশ্যটা কি ছিল? এই 3টে উদ্দেশ্য, এবং আপনারাই বিচার করবেন এই 3টে উদ্দেশ্যের সঙ্গে ওর মানে ফ্যাসিজমকে এন্ডোর্স করা বা হিটলারকে সমর্থন করার কোনো সম্পর্ক আছে? উনি সেখানে গেছেন যে নাৎসি জার্মানি ব্রিটিশের শত্রু, এবং নাৎসি জার্মানি মানে সাহায্য নিয়ে আমরা ব্রিটিশকে যদি টানতে পারি, এই হচ্ছে পরিষ্কার। কিন্তু এটা করতে গিয়ে এই যে বলছি যে থ্রিফোল্ড অবজেক্টিভস উনি কিন্তু খুব পরিষ্কার করে দিচ্ছেন। প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে উনি জার্মানিতে একটা প্রভিশনাল গভর্নমেন্ট, কিছু জাতীয় একটা কিছু উনি করতে চান, একটা ফ্রি ইন্ডিয়া গভর্নমেন্ট, এবং এই ব্যাপারে উনি চাইছেন যে ভারতবর্ষের কজকে এন্ডোর্স করে জার্মানি একটা ডিক্লারেশন। এটা এই যে 2 বছর জার্মানিতে উনি ছিলেন, অসংখ্য মেমোরেন্ডাম পাওয়া যাচ্ছে, অসংখ্য চিঠি, যে বইগুলো বললাম, যে গবেষণাগুলো হয়েছে সেগুলো ঘাঁটলে এখন দেখা যাচ্ছে, জার্মান আর্কাইভস থেকে সেগুলো পাওয়া যাচ্ছে, যে উনি বারে বারে বোধহয় মানে প্রায় প্রতি 2-3 মাস অন্তর বোধহয় নাৎসি জার্মানির হাইয়েস্ট অথরিটির কাছে উনি অ্যাপিল করছেন যে তোমাদের ডিক্লারেশনটা কি, যে ভারতবর্ষ কজটাকে, ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সকে হেল করে ডিফেন্ড করে ইউ ইস্যু নাৎসি জার্মানি
should issue a declaration যে আমরা we are endorsing the cause of Bose. Cause of Bose বলতে মানে বোস যেটা চাইছেন যে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স এবং এটাকে নাৎসি জার্মানি সমর্থন করে। এটা হচ্ছে তার ফার্স্ট অবজেক্টিভ। এরকম একটা ডিক্লারেশন ইস্যুড যার ভিত্তিতে উনি একটা মানে প্রভিশনাল গভর্নমেন্টের কথা উনি ভাবতে পারেন। দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে রেডিও ব্রডকাস্ট। উনি চাইছেন জার্মানির সমর্থন নিয়ে উনি আজাদ হিন্দ রেডিও করে তা দিয়ে ব্রডকাস্ট, যেটা আমরা জানি প্রচুর ব্রডকাস্ট করেছি। আর তৃতীয় হচ্ছে যে ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার তাদেরকে নিয়ে উনি একটা ইন্ডিয়ান লিজিয়ন উনি একটা তৈরি করতে চান, একটা নিজস্ব ন্যাশনাল, যেটাই পরবর্তীকালে এটা সুরঞ্জন বলবেন আমাদের কাছে, সেটা হচ্ছে আইএনএ, কিন্তু তার প্রিকারসর হবে কিন্তু এই ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার নিয়ে একটা ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করা। এই রকমের একটা ভাবনা, এই তিনটে ভাবনা ছিল। এই তিনটে ভাবনার মধ্যে কোনগুলো বাস্তবায়িত হলো? প্রথম যেটা, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি, এবং বাস্তবায়িত হওয়াটা না হওয়ার পেছনেও একটা খুব ইন্টারেস্টিং কতগুলো তথ্য এখন পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে এই প্রশ্নে উইদিন দ্য নাৎসি পার্টি সেখানে কিন্তু একটা ডিভিশন ছিল। ডিভিশন ছিল এই অর্থে যে আমরা যেটা এখন জানতে পারছি বা এই খবরগুলো উঠে আসছে, সেটা হচ্ছে নাৎসি পার্টির ভেতরে, আমি আর সেই নামগুলো পড়ছি না সময়ের অভাবে, খুব হাই র্যাঙ্কিং পার্টি অফিসিয়ালস ছিলেন, যারা পরবর্তীকালে আমরা সেই সেরা ইতিহাসের তথ্য আমরা জানি, যারা নাকি হিটলারের কে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন ফ্রম উইদিন দ্য নাৎসি পার্টি। এবং এই প্লটটা যখন ধরা পড়ে তাদের অনেকে, প্রায় অনেকে কেন সকলেই, দে ওয়ার অল এক্সিকিউটেড। তাদের ভেতরে একজন ছিলেন মস্কোতে জার্মান অ্যাম্বাসেডর, যিনি অ্যাকচুয়ালি সুভাষচন্দ্রের এই যে মস্কো থেকে বার্লিন যাওয়ার পেছনে হি প্রোভাইডেড ভেরি বিগ সাপোর্ট। তিনি এই প্লটে আলটিমেটলি হি গট ইমপ্লিকেটেড অ্যান্ড হি ওয়াজ এক্সিকিউটেড। এবং এই যে সুভাষচন্দ্র ভারতবর্ষের এতে একটা ডিমান্ড করছেন দ্যাট আ ডিক্লারেশন বি গিভেন, এই ব্যাপারে কিন্তু নাৎসি পার্টির ভেতরে পরিষ্কার ডিভিশন একটা বুঝতে পারা যায়। বেশ কয়েকজন ছিলেন সেখানে, আমি আর সেই নামগুলো এখানে পড়ছি না, অনেকগুলো নাম, একেবারে হাইয়েস্ট লেভেলের নাৎসি অফিসিয়ালস। তারা কিন্তু যখন সুভাষচন্দ্রের সঙ্গে প্রাইভেট কনভারসেশন হচ্ছে বা আলাদাভাবে কথা বলছেন, তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে। কিন্তু আলটিমেটলি এইরকম কোনো ডিক্লারেশন নাৎসি জার্মানি দেয়নি। কারণ হচ্ছে শেষ পর্যন্ত বেঁকে বসেন কেন, তার গোড়া থেকেই যার এই ব্যাপারটা হচ্ছে হিটলার স্বয়ং। হিটলার সুভাষচন্দ্রের সঙ্গে মিট করেছিলেন 29শে মে 1942, এবং হিটলারের সঙ্গে এই সাক্ষাৎকারের যে বর্ণনা আমরা পরবর্তীকালে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে যে বোস ওয়াজ টেরিবলি ডিসঅ্যাপয়েন্টেড, ভীষণ। হিটলার পরিষ্কার তাকে জানিয়ে দেন না, তার পক্ষে এইরকম ধরনের কোনো ডিক্লারেশনে আশা দেওয়া সম্ভব না। তার আসল কারণটা পরবর্তীকালে যে জার্মান আর্কাইভসে যে মেটেরিয়ালগুলো পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অন্যতম কারণ হচ্ছে নাৎসি জার্মানি গোপনে ইংল্যান্ডের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবার চেষ্টা করছে, যে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হয়তো একটা রিকনসিলিয়েশন হয়ে যেতে পারে। এবং তা যদি করতে হয়, তাতে অবভিয়াসলি সুভাষচন্দ্রের এই ধরনের কোনো সুভাষচন্দ্র যে ডিক্লারেশন কথা বলছেন, ন্যাচুরালি হিটলার উইল নট এন্ডোর্স ইট। আর তার চেয়ে তো বড় কথা, হিটলারের ভাবনা চিন্তার মধ্যে এবং বেশ কিছু প্রাইভেট কনভারসেশন যারা নাকি নাৎসি পার্টির যারা অফিসিয়াল, তারাও বোসকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষের কোনোভাবেই ভারতবর্ষের মতো দেশ, যাকে উনি অত্যন্ত হেয় করে দেখেন বা খুব ছোট মনে ভাবে দেখেন, এটা কোনোভাবেই তার পক্ষে কিন্তু এইটাকে মেনে নেওয়া সম্ভব নয়। তারা কি করার চেষ্টা করেছেন, হ্যাঁ, ভারতবর্ষ সম্পর্কে ডিক্লারেশন আমি তখনই দেবো যখন মনে হবে যে ভারতবর্ষকে আমরা গিয়ে নিজেরা দখল করতে পারি, তখন আমরা দেব। কিন্তু আমরা ব্রিটিশদের চটিয়ে দিয়ে ওপরে ঠিক আছে, মনে হচ্ছে না ইংল্যান্ডের সঙ্গে জার্মানির তো একটা সারাক্ষণ বম্বিং হচ্ছে আর এই হচ্ছে, সবই ঠিক, কিন্তু এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না। আরেকটা এখানে কথা বলার আছে, 22 জুন 1941
যখন নাকি সোভিয়েত ইউনিয়নের ওপরে নাৎসি ইনভেশন শুরু হলো, এবং যার ফলে সোভিয়েত জার্মান নন অ্যাগ্রেশন প্যাক্টও যখন মানে প্র্যাকটিক্যালি মানে ইরেলিভেন্ট যখন হয়ে গেল, তখন কিন্তু সুভাষচন্দ্রের ওই সময়কার যে তথ্যগুলো পাচ্ছি এবং এবং ডিটেন ভাইডেমানের যে তথ্যগুলো দিচ্ছেন আর্কাইভাল সোর্স থেকে, তাতে দেখা যাচ্ছে সুভাষচন্দ্র কিন্তু একেবারে ক্যাটেগরিক্যালি দুটো কথা সেখানে বলেছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা এই যে যুদ্ধটা লাগালে, এটাকে কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের মানুষ সমর্থন করছেন না, এবং আমার দিক থেকে কোনো রকম সমর্থন করছি না। আমাদের দিক থেকে এটা প্রবলভাবে আমার আপত্তি আছে সোভিয়েত ইউনিয়নকে ইনভেট করা। এটা হচ্ছে এক। আর দুই, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইন্ডিয়ান লিজিয়ন যেটা তৈরি হয়েছে, ইন্ডিয়ান লিজিয়নকে, ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার, তাদেরকে যেন কোনোভাবে এই সোভিয়েত ইউনিয়নের এই ইনভেশনের সঙ্গে তাদেরকে যেন মধ্যে যেন কোনোভাবে ইনভলভ করা না হয়। অর্থাৎ অ্যান্টি সোভিয়েট এরকম কোনো পজিশন নেয়ার মধ্যে ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার তাদের কিন্তু কোনোভাবে জানানো চলবে না। যাই হোক, এইটা গেল একটা দিক। তো ফলে ওই ডিক্লারেশন আর কখনোই ইস্যু করা হয়। দুই হচ্ছে, হ্যাঁ, রেডিও ব্রডকাস্ট গুলো কিন্তু নাৎসি জার্মানির সাহায্য নিয়ে প্রচুর রেডিও ব্রডকাস্ট করা হয়েছিল, এবং সেটা খুব মানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ। আর তৃতীয় হচ্ছে যে ইন্ডিয়ান প্রিজনার দ্য ওয়ার নিয়ে তিনি একটা ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করতে পেরেছি। তার সঙ্গে আমি আর একটা দুটো কথা শুধু বলছি, সেটা হচ্ছে এখন যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ সুভাষচন্দ্র জার্মানির সাপোর্টটাকে কিভাবে কাজে লাগিয়েছে অ্যান্টি ব্রিটিশ স্ট্রাগলে, এইটা যদি আমরা জানতে পারি, তাহলে তিনটে তিনি কাজ ওখানে করেছেন, মানে তিন ভাবে এই সমর্থনটা তিনি আদায় করেছেন, মানে একেবারে মেটেরিয়ালি কংক্রিট। একটা হচ্ছে যে আপভেয়ার বলে, মানে জার্মান এক্সপ্রেশন আপভেয়ার, অর্থাৎ কিনা যেটা আসলে ছিল মানে ইন্টেলিজেন্স ট্রেনিং এর দায়িত্বে একটা ভেরি ইম্পর্টেন্ট মানে সিক্রেট অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, এবং এই আপভেয়ারের মাধ্যমে এই যারা নাকি ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার, তাদের যে ট্রেনিং, ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, এই সমস্ত ট্রেনিং এর ব্যবস্থাটা ছিল এই জার্মান ইন্টেলিজেন্স নাৎসি অফিসিয়ালদের নেতৃত্বে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এই যে জার্মান ইন্টেলিজেন্সের মাধ্যমে ইন্ডিয়ানরা যে ট্রেনিংটা ওখানে পেয়েছিল এই আপভেয়ারের মাধ্যমে, এইটাই কিন্তু পরবর্তীকালে সাউথ ইস্ট এশিয়াতে উনি যখন আইএনএর যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, আইএনএর যে ইন্টেলিজেন্স স্ট্রাকচার পরবর্তীকালে তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ বেসড অন দিস জার্মান ইন্টেলিজেন্স মডেল। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে জন্ডার রেফারেন্ট, মানে হচ্ছে একটা স্পেশাল ডিপার্টমেন্ট বলা যেতে পারে, এই জন্ডার রেফারেন্ট একটা তৈরি করা হয়েছিল। এটাও কিন্তু একেবারে জার্মানির মানে নাৎসি অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে সুভাষচন্দ্র এটা তৈরি করতে পেরেছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল তিনটে। একটা উদ্দেশ্য ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মানে এই যে পুরো মানে অপারেশন গুলো করা, এর জন্য যে খরচাপত্র ইত্যাদি, সুভাষচন্দ্রের ওখানে থাকা, এই যে এত মিটিং করা, যা কিছু, অর্থাৎ এটা তো ইট ইনভলভ এ হিউজ এক্সপেন্স। সেই পুরো খরচাটা কিন্তু এই জন্ডার রেফারেটের মাধ্যমে এই খরচাটা মেটানো হতো। কিন্তু এটা একটু খেয়াল করা দরকার, সেখানে সুভাষচন্দ্রের একটা শর্ত ছিল, এই সমস্ত খরচাটা দেওয়া হচ্ছে কিন্তু লোন হিসেবে। উনি পরবর্তীকালে এই লোনটা শোধ করে দেবেন। উনি যখন পরে সাউথ ইস্ট এশিয়াতে এলেন, সাউথ ইস্ট এশিয়া আসবার পর সেখানে উনি যখন মানে পুরোপুরি ভাবে ইনভলভ হয়ে গেলেন সাউথ ইস্ট এশিয়াতে, তখন কিন্তু উনি এই লোনটাকে উনি মানে কতটা কি হয়েছিল আমরা জানি না, কিন্তু অনেকটাই কিন্তু তিনি তখন ওই, এবং তখন যেহেতু অ্যাক্সিস অ্যালায়েন্স তখন রয়েছে, সেই জন্য জাপানিজ এম্বাসি থ্রু দিয়ে উনি এগুলো জার্মানিতে কিন্তু এই টাকা অনেকটাই বোধহয় শোধ করে দিয়ে পেয়েছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে উনি একটা সেন্টার তৈরি করতে পেরেছিলেন, সেটা হচ্ছে সেন্ট্রাল ফ্রাইয়েস ইন্ডিয়ান বলে,
মানে ফ্রি ইন্ডিয়া সেন্টার, এবং এই ফ্রি ইন্ডিয়া সেন্টারের মাধ্যমে প্রধান যে কাজটা ছিল ভারতবর্ষ সম্পর্কে যত রকমের মানে খোঁজ খবর করা, মানে যা কিছু করা, যা ভারতবর্ষ তথ্য সংগ্রহ করা, এই কাজটা ছিল এই ফ্রি ইন্ডিয়া সেন্টারের মাধ্যমে করা। আর 3 হচ্ছে যে ভারতবর্ষ সম্পর্কে মানে ব্রিটিশ বিরোধী যে পাবলিসিটি প্রোপাগান্ডা, এর মেটেরিয়াল জোগাড় করা, মেটেরিয়াল তৈরি করা, এইটা করা হতো এই ফ্রি এই জোন্ডার রেফারেটের মাধ্যমে। আর থার্ড একটা জিনিস উনি যেটা করা হয়েছিল সেটা হচ্ছে মানে মূলত এটাও একটা বলতে পারেন এই যে সেন্ট্রাল এফআইএস ইন্ডিয়ান যেটা বললাম, ওটাকে আলাদাভাবে মানে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই এই ফ্রি ইন্ডিয়া সেন্টারের এটা হচ্ছে তার 3 নম্বর অপারেশন, একবার আলাদা করে। এই ফ্রি ইন্ডিয়া সেন্টার ছিল এই জোন্ডার রেফারেটের আন্ডারে, এবং তার আন্ডারে 9টা ডিপার্টমেন্ট ছিল। এই 9টা ডিপার্টমেন্টের আমি ডিটেলস এর ভিতরে যাচ্ছি না। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই যে 9টা ডিপার্টমেন্ট, এবং সেখানে বেশ কয়েকজন ছিলেন, 13 জন অন্তত আমরা নাম পাচ্ছি, যাদেরকে উনি রিক্রুট করেছিলেন সেটা ইন্ডিয়ান্স। তফাৎটা ছিল জোন্ডার রেফারেটটা ছিল ইট ওয়াজ কন্ট্রোল বাই দ্য জার্মানস, আর এই ফ্রি ইন্ডিয়া সেন্টার ইট ওয়াজ কন্ট্রোল প্রাইমারিলি বাই ইন্ডিয়ান্স। এবং সেই ইন্ডিয়ানদের ভেতরে যারা নাকি এটার দায়িত্বে ছিলেন, এই নামগুলো আপনারা অনেকেই নাম বলে চিনতে পারবেন। পরবর্তীকালে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন আবিদ হাসান, তিনি তার সঙ্গে সাবমেরিনে যাত্রী ছিলেন, এসিয়ান নাম্বিয়া, গিরিজাকান্ত মুখার্জি, এন গোপাল স্বামী, এরকম অনেক। এবং এদের মূল ব্যাপারটাই ছিল যে ভারতবর্ষ সম্পর্কে যত ধরনের অ্যান্টি ব্রিটিশ প্রোপাগান্ডা, এগুলোকে মানে প্রোপাগান্ডা মেটেরিয়াল লিটারেচার তৈরি করা, এবং এটার জন্য যা কিছু করণীয়, মানে এটার জন্য যা সাপোর্ট, যা ইনফ্রাস্ট্রাকচার, এই পুরো দায়িত্বটা ছিল কিন্তু ইন্ডিয়ানদের হাতে। এটা মোটামুটি বোসের নিজের কন্ট্রোলে ছিল। আমি শেষ করছি এই বলে যে আমার কনক্লুডিং রিমার্কস যদি বলেন, তাতে 2-3টে কথা বলে আমি শেষ করছি। একটা হচ্ছে ওর বার্লিন যাত্রাটা, এটা ছিল মানে বলা যেতে পারে তিনি বাধ্য হয়েছিলেন জার্মানিতে যেতে, বার্লিনে। অর্থাৎ বাই ডিফল্ট হি হ্যাড টু গো টু বার্লিন বিকজ দ্য ডোরস অফ মস্কো হ্যাড ক্লোজড। নাম্বার 1। সেকেন্ড, বোস যখন বার্লিনে ছিলেন তখন কিন্তু হি ওয়াজ অ্যাবসলিউটলি আনকম্প্রোমাইজিং রিগার্ডিং হিজ অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্যান্ড রিগার্ডিং ইন্ডিয়া। ওনার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়ানো। এটার জন্য জার্মান রিসোর্স, জার্মানির যে সাপোর্ট, এটাকে ট্যাকটিক্যালি ইউজ করে। নাম্বার 3 হচ্ছে যে হি হ্যাড নো ইলিউশনস অ্যাবাউট ফ্যাসিজম। কিন্তু এটাও ঘটনা, তিনি ফ্যাসিজমের যে অ্যাট্রসিটিস, ফ্যাসিজমের যে রিপ্রেশন, তার বিরুদ্ধে হি হ্যাড টু রিমেইন সাইলেন্ট অর হি কেপ্ট মাম জাস্ট ফর ট্যাকটিক্যাল রিজনস। আর সব শেষে যে কথাটা বলবো, এটা বলে আমার বক্তব্যটা শেষ করছি, সেটা হচ্ছে যে উনি চেয়েছিলেন নাৎসি জার্মানিকে ব্যবহার করতে এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ইন স্পাইট এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। আর নাৎসি জার্মানিও কিন্তু চেয়েছিল সুভাষচন্দ্রকে ব্যবহার করতে। তাকে ব্যবহার করার জন্য তারা ব্যবহার করার জন্য তারা সুভাষচন্দ্রের সমর্থন চেয়েছিল। এবং আলটিমেটলি ইট বিকাম আ ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স ফর বোস। আমরা এটা জানতে পারছি এখন যে যখন নাকি হিটলারের সঙ্গে তার যে সাক্ষাৎকার হয়, ওই প্রথম এবং শেষ সাক্ষাৎকার, তারপরে হি বিকেম সো ফ্রাস্ট্রেটেড যে উনি যখন জার্মানির যে ফরেন মিনিস্টার রিভেন্ট্রপকে তিনি তার পরেই ইনি অনুরোধ করে যে আমাকে তোমরা, এবং এইটাই ছিল কিন্তু ওয়ান অফ দ্য রিজনস যে
উনি যখন বুঝলেন যে জার্মানিতে আর কিছু হবে না, যে আমাকে আই হ্যাভ টু চেঞ্জ দ্য মানে মাই ডেস্টিনেশন, অর্থাৎ আই হ্যাভ টু মুভ ফ্রম জার্মানি টু সাউথ ইস্ট এশিয়া আমাকে, এবং তারপরেই ওনার সাবমেরিন যাত্রার ব্যবস্থা হলো ইত্যাদি ইত্যাদি, and he left for South East. যখন বুঝলেন যে জার্মানিতে থেকে আলটিমেটলি, so it was very very frustrating for us. So with that I conclude. অনেক কিছু আরো বলা যেতে পারতো, কিন্তু ওই ইতিহাসের সন তথ্য এগুলো এত এত কিছু এর ভেতরে আছে, এত তথ্য আছে যে এগুলোকে তো আর এত তাড়াতাড়ি বলা সম্ভব না, তাতে it might lead to oversimplification. But with that I close. Thank you very much. থ্যাংক ইউ স্যার। আমি আর সময় এখন নষ্ট করতে চাই না। আমি অধ্যাপক সুরঞ্জন দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অনারারি ডিরেক্টর নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, ওকে আহ্বান জানাচ্ছি ওর বক্তব্য রাখতে। ওর বলার বিষয় হচ্ছে আজাদ হিন্দ ফৌজ ও ভারতবর্ষের প্রতিবাদী রাজনীতি ৪৫ থেকে ৪৬। স্যার। আমার বন্ধুবর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের সহকর্মী অধ্যাপক বাসক চৌধুরী, জানি না আছে কিনা, আমার মাননীয় শিক্ষক অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, আমার অত্যন্ত বিশিষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় সহকর্মী অধ্যাপক সামন্তক দাস, যার সঙ্গে যখনই কথা বলি তখনই নতুন কিছু শিখি, কলেজের অধ্যক্ষ মহাশয়, কলেজের বিভিন্ন সহকর্মীবৃন্দ এবং অবশ্যই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা। প্রথমে কলেজকে, বিশেষ করে মিলিন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই সভায় আমন্ত্রণ জানাবার জন্য। বিশেষ করে গর্বিত মনে করছি নিজেকে আমার মাস্টারমশাই অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তর সঙ্গে বক্তব্য রাখার সুযোগ পেয়ে। অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত আমি প্রথম জীবনের ছাত্র ছিলাম, আশা করি স্যারের মনে আছে। প্রেসিডেন্সি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে আমার 5 সাবজেক্ট ছিল, এখন আর 5 সাবজেক্ট বলে কিছু নেই। কিন্তু যেটা উল্লেখ্য আমি করতে চাই, পরবর্তীকালে যখন আমি শিক্ষকতায় যোগদান করি তখন দেখেছি আমার অনেক সহকর্মীর মধ্যে 5 ক্লাস নেওয়ার একটা অনীহা রয়েছে। কিন্তু আমরা যখন প্রেসিডেন্সি কলেজে পড়েছি, আমার ইতিহাসে অনার্স ছিল, রাষ্ট্রবিজ্ঞান আমার পাস কোর্সের সাবজেক্ট ছিল, তখন সেই সময় প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে সমস্ত নামজাদা অধ্যাপক, অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, অধ্যাপক অমল মুখোপাধ্যায়, অধ্যাপক বসু রায় চৌধুরী, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় সবাই আমাদের ক্লাস নিতে। সেই জন্যই ইতিহাসের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানেরও কিছু জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছিলাম। কাজে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি আজকে শোভনদার সঙ্গে একত্রিত আমি বক্তব্য রাখার সুযোগ পেয়ে। আমরা 125 বছর নেতাজির জন্মদিবস পালন করার প্রক্রিয়া শুরু করেছি। যে নেতাজিকে আমাদের মহাত্মা গান্ধী, যার সঙ্গে তার রাজনৈতিক অনেক মতভেদ ছিল, তাকে বলেছিলেন দ্য পেট্রিয়ট অফ পেট্রিয়টস whose bravery spines through all his actions. এবং আজকে এই জননায়কের 125 বছর জন্মদিবসের উদযাপনের প্রক্রিয়ার মাধ্যমে নেতাজির বিভিন্ন দিক আমরা নিশ্চয়ই নতুন ভাবে চিন্তা করব। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরুদ্ধে তার অবিরাম সংগ্রাম, আইএনএ গঠন, আইএনএর হিরোইক এক্সপ্লয়েটস ইন দ্য ব্যাটলফিল্ড। শোভনদা আজকে আমাদের নতুন নতুন তথ্য দিলেন নেতাজির সঙ্গে নাৎসি জার্মানির সম্পর্ক, যেটা আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে শেখাবে। নেতাজির যে স্বপ্ন ছিল, একটা অসাম্প্রদায়িক ভারতবর্ষের স্বপ্ন, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্ন, সমাজতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্ন, যে স্বপ্ন আজকের দিনে ভারতবর্ষ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তার সেই সন্ধিক্ষণে খুবই তাৎপর্যপূর্ণ। এইসব বিষয় নতুন করে চিন্তা ভাবনা হবে, আলাপ আলোচনা হবে, গবেষণা হবে এবং শোভনদার মতো বক্তব্য শুনে আমরা নতুন করে চিন্তা করব, তার যে নেতাজি কন্ট্রিবিউশনস টু ফ্রিডম মুভমেন্ট চিন্তা করব।
কিন্তু আমার সবসময় মনে হয়েছে নেতাজির প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজ, যেটা সম্বন্ধে শোভনদা একটু বললেন, সেই আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে ভারতবর্ষের অভ্যন্তরে যে একটা নতুন প্রতিবাদী ঝড় উঠেছিল 1945-46, সেই প্রতিবাদী ঝড়েরও কিন্তু আমাদের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। কারণ আমি মনে করি এই প্রতিবাদী ঝড়টা যদি 1945-46 না উঠত, তাহলে ভারতের স্বাধীনতা ত্বরান্বিত হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত এই দিকটা কিন্তু তেমন ভাবে চর্চা হয়নি। আমরা কিছু কিছু ছবি পাই শিশির বোসের লেখায়, কৃষ্ণা বোসের লেখায়, সুগত বোসের লেখায়, লিওনার্ড গর্ডনের লেখায়, গৌতম চট্টোপাধ্যায়ের লেখায়, এবং বিশেষ করে গিরিশ মাইতির লেখায়। কিন্তু আমি মনে করি আজকে যখন আমরা নেতাজির 125তম জন্মবার্ষিকী উদযাপন করার প্রয়োজনীয়তা মনে করছি, তাকে তার সেই প্রক্রিয়া শুরু করছি, হয়তো একটা সময় এসেছে এই সেলিব্রেশনকে কেন্দ্র করে আমাদের একটা নতুন আর্কাইভাল ডেটাবেস তৈরি করা, যেটার উপর ভিত্তি করে আগামী দিনের গবেষকরা নতুনভাবে দেখতে পারবে কি করে আজাদ হিন্দ ফৌজ কে কেন্দ্র করে ভারতবর্ষে একটা নতুন রাজনীতিতে একটা নতুন প্রতিবাদী ঝড় উঠেছিল 1945-46। আমি সেই সম্বন্ধে কয়েকটা সংক্ষিপ্তভাবে সেই ঝড়ের কথা উল্লেখ করব। আমরা সবাই জানি যে যুদ্ধের সময় ভারতবর্ষে প্রচন্ড সেন্সরশিপ, খুব স্ট্রং সেন্সরশিপ রুল ছিল, কিন্তু সেই সেন্সরশিপ রুলকে ছাপিয়েও আজাদ হিন্দ ফৌজের বীরত্বর কাহিনী ভারতবর্ষের সমাজে জাতীয়তাবাদী যে ভাবধারা সেটাকে শক্তিশালী করেছে। কিন্তু অগাস্ট 1945-এ যখন ব্রিটিশ সরকার ঠিক করলেন যে আজাদ হিন্দ ফৌজের যে প্রিজনার্স অফ ওয়ার, অর্থাৎ জাপানিদের সারেন্ডারের ফলে আজাদ হিন্দ ফৌজের যে সংগ্রামী সৈনিকদের প্রিজনার অফ ওয়ার করে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল, তাদের যখন শাস্তি বা ট্রায়ালের কথা যখন ব্রিটিশ সরকার ঠিক করলেন অগাস্ট 1945 থেকে শুরু করবেন, আমি যে দেখাবার চেষ্টা করব সেই ট্রায়ালকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন মোড় পেল। এবং সেটা 1945-এ ভারতবর্ষের তদানীন্তন কমান্ডার ইন চিফ জেনারেল অচিনলেক ভাইসরয় ওয়াভেলকে একটা চিঠি লেখেন 26শে নভেম্বর 1945। তখন সবে ব্রিটিশ সরকার ঠিক করেছে আইএনএ ট্রায়াল হবে। উনি তখনই তাদের ওয়ার্ন করে দিলেন ওয়াভেলকে, আমি কোট করছি, there is a tremendous sympathy for the INA among the general population. এবং উনি বললেন যে হিন্দু মুসলমান সম্প্রদায় উভয় শিখ সবাই এই আইএনএ প্রিজনারদের উনার কথায় পেট্রিয়টস এন্ড ন্যাশনালিস্ট হিসেবে চিন্তা ভাবনা করতে শুরু। এবং স্বভাবতই যখন নাকি এই আইএনএ ট্রায়ালের খবরটা শুরু হলো, পেল সবাই, তখন কিন্তু সারা ভারতবর্ষে একটা নতুন পপুলার আউটবার্স গড়ে উঠল। এবং যে পপুলার আউটবার্সকে কেন্দ্র করে আমি মনে করি ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। একটা ইন্টেলিজেন্স রিপোর্ট দেখাচ্ছে অক্টোবর 1945 থেকে যখন থেকে খবরটা ছড়িয়ে পড়লো যে আইএনএ ট্রায়াল হবে, বিভিন্ন জায়গায় সভা সমিতি সংগঠিত হচ্ছে এই ট্রায়ালের বিরুদ্ধে। একটা ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে একমাত্র সেন্ট্রাল প্রভিন্সে, বাংলাদেশে নয়, 160টা এরকম ধরনের গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর নভেম্বর মাসে। 5ই নভেম্বর রেড ফোর্টে এই আইএনএ ট্রায়াল শুরু হলো এবং তারপরের থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজাদ হিন্দ ফৌজ দিবস, আজাদ হিন্দ ফৌজ সপ্তাহ সংগঠিত হতে লাগলো। 6ই নভেম্বর, এটা অনেকে জানে না, এরকম ধরনের একটা সভাকে কেন্দ্র করে মাদুরাইয়ে 2 জন ছাত্র পুলিশের গুলিতে নিহত হলো। নভেম্বরে কিষাণ সভা কনফারেন্স যখন হচ্ছে ধামানগাঁও এবং সোলাপুরে,
এবং ডিসেম্বরে যখন অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স সংগঠিত হচ্ছে তখন সেখান থেকে ধ্বনি দেওয়া হলো আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে। ঠিক এই সময়তে দেশপ্রিয় পার্কে কলকাতায় একটা বিরাট জনসভা হলো এই আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে, যে জনসভায় শরৎচন্দ্র বোস, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল বক্তা ছিলেন। এবং এই সময় এই সবার কিছু কিছু পরেই একটা আজাদিন ফান্ড তৈরি হলো এবং সেই আজাদিন ফান্ডে সাধারণ মানুষ, ভারতবর্ষের প্রবাসী যে নাগরিক থেকে শুরু করে কেমব্রিজ মজলিস, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি অমরাবতীর টাঙ্গাওয়ালারাও সেই ফান্ডে তাদের কন্ট্রিবিউশন দিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি 5ই নভেম্বর 1945-এ কলকাতায় অবস্থিত যে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল, সেখানকার ভারতীয় যে পার্সোনেল, তারা ওপেনলি, এটা ব্রিটিশ একটা দলিল থেকে বলছি, দে ওপেনলি, আমি কোট করছি, oppose the trial, I quote, brave of the brave and patriotic sons of India forming the INA. এই প্রেক্ষাপটে যখন নাকি 3 জন আইএনএ অফিসার, শাহনওয়াজ, গুরবখশ সিং ধিলান এবং পিকে সাইগল, একজন মুসলমান, একজন শিখ, একজন হিন্দু, তাদের যখন লং টার্ম ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, তখন কলকাতায় 21 থেকে 23শে নভেম্বর 1945-এ বিরাট জনরোষের প্রকাশ পেল, বিশেষ করে ছাত্রদের নেতৃত্বে। আমার এখানে অনেকে লিখেছেন, অনেক লেখা আছে কি করে এই প্রতিবাদী রাজনীতি সংগঠিত হলো। 21শে নভেম্বর একটা প্রসেশন, যেখানে কংগ্রেস ছিল, ফরওয়ার্ড ব্লক ছিল, মুসলিম লীগ ছিল, কমিউনিস্টরা ছিল, সুভাষ বোসের ছবি নিয়ে ডালহৌসি স্কোয়ারের দিকে এগিয়ে যান। সেটা সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং তাৎপর্যপূর্ণভাবে একজন হিন্দু এবং একজন মুসলমান ছাত্র প্রাণ হারায়। পরের দুদিন কলকাতার জনজীবন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়। কলকাতার ট্রামওয়ে ওয়ার্কার, কর্পোরেশনের এমপ্লয়ি, তারা স্ট্রাইকে যান, রাস্তাঘাট ব্যারিকেডেড হয় এবং সেই পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 33 জন নিহত হয়, 200 জন আহত হয়, 150 জন পুলিশ এবং মিলিটারি ভেহিকল পোড়ানো হয়, 70 জন ব্রিটিশ এবং 37 জন আমেরিকান সোলজার তারা আহত হয়। এবং এই সময় বেঙ্গল গভর্নর ক্যাসে ভাইসরয়কে লিখছেন যে এটা অদ্ভুত ব্যাপার, আমি সেখান থেকে কোট করছি, ইট ইজ সারপ্রাইজিং দ্যাট it is surprising about the, I quote, indomitable will of the rebellious crowd who, when fired upon, largely stood their ground or at most only receded a little to return again to the attack. এই হচ্ছে তখনকার দিনের প্রতিবাদী যে রাজনীতিটা গড়ে উঠছে তার একটা ছবি। এবং কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় এরকম প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এমনকি তখনকার দিনের প্রিন্সলি স্টেট, হায়দ্রাবাদ, ট্রাভানকোর, কাশ্মীর, যেখানে তখন পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতি তেমন ছোঁয়াচ পায়নি, সেখানেও এই আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে মানুষরা গর্জে উঠেছে। 27শে নভেম্বর 1945-এ ভাইসরয় ওয়াভেল তখনকার সেক্রেটারি অফ স্টেট পেট্রিক লরেন্সকে লিখলেন, দ্য সিচুয়েশন ইজ এক্সপ্লোসিভ অ্যান্ড ডেঞ্জারাস। এবং এই জনরোষের মুখে পড়ে আমরা জানি যে 3 জন আইএনএ অফিসারের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল করা হয়েছিল, তাদের যে সেন্টেন্স করা হয়েছিল সেটা রোধ করা হলো এবং বলা হলো আইএনএ সোলজারদের আর ট্রায়াল করা হবে না, এক্সেপ্টিং দোজ হু ওয়্যার চার্জড অফ টর্চার। কিন্তু এটা সত্ত্বেও আমরা দেখতে পেলাম তার কিছুদিন পরেই ফেব্রুয়ারি 1946-এ ক্যাপ্টেন আব্দুল রশিদ আজাদিন ফৌজের তাকে কিন্তু রিগারাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো 7 বছরে। এবং সেটাকে কেন্দ্র করে কলকাতা আবার গর্জে উঠল 11 এবং 14ই ফেব্রুয়ারি 1946। এবং এই যে গর্জে ওঠার যে প্রক্রিয়া, তার একটা বিশেষ তাৎপর্যপূর্ণ হলো এখানে এক্সট্রাঅর্ডিনারি ইউনিটি অফ স্টুডেন্টস, ওয়ার্কিং ক্লাস এবং নাগরিক সমাজের বিভিন্ন সম্প্রদায়, কাটিং অ্যাক্রস রিলিজিয়ন এন্ড সোশ্যাল গ্রুপস, তারা একত্রিত হলো।
12ই ফেব্রুয়ারি কলকাতায় হরতাল হলো। সেই দিনই ওয়েলিংটন স্কোয়ারে একটা বড় জনসভা হলো, যেখানে তদানীন্তন 3টে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি নেতা, সতীশ দাশগুপ্ত কংগ্রেসের, সোমনাথ লাহিড়ী সিপিআই এর এবং মুসলিম সুরাবর্দী বক্তৃতা দিলেন। এবং এই 2-3 দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 84 জন নাগরিক সমাজের মানুষ প্রাণ হারাল। এবং যেটা বারে বারে বলছি, এই সময়কার আন্দোলনের একটা বিশেষত্ব হচ্ছে, যেটাকে আমি বলি দ্য লিঙ্কিং অফ দ্য অ্যাঙ্গার অফ দ্য সিভিলিয়ানস অ্যান্ড দি মিলিটারি। অর্থাৎ ভারতীয় সামরিক বাহিনী, ব্রিটিশ সামরিক বাহিনীতে ভারতীয়রা যারা ছিল এবং ভারতীয় নাগরিক সমাজের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল, যার উপর ভিত্তি করে এই প্রতিবাদী আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। এবং আমরা পাঞ্জাব, ইউপি, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, মাদ্রাস, মিরাট, কানপুর, গোয়ালিয়রে এইসব প্রক্রিয়ার আমরা ছবি পাই। 1946-এ পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সি ভাইসরয়কে লিখলেন যে কি করে লাহোর এবং অন্যান্য জায়গায় একটা অদ্ভুত অসন্তোষ দিয়েছে যে ভারতীয় যে সৈন্যরা রয়েছে আর্মিতে, এবং দেখা যাচ্ছে তারা সেই ব্রিটিশ সামরিক পোশাক পরে আজাদ হিন্দ ফৌজের সমর্থনে মিটিং এ এবং প্রচেষ্টাতে যোগদান করছে। এই সময় কলকাতায় আবার জানুয়ারি 1946-এ একটা বড় স্ট্রাইক হলো। 25,000 টেক্সটাইল, কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাররা, বম্বেতে ডকস এর ওয়ার্কাররা, ফ্যাক্টরি ওয়ার্কাররা, অয়েল রিফাইনারি ওয়ার্কাররা, মিউনিসিপ্যালিটি ওয়ার্কাররা তারা স্ট্রাইক করলেন। বম্বেতে এই সময় একটা 50,000 মানুষের একটা র্যালি হলো। কানপুর, কটক, অন্যান্য জায়গায় এরকম ধরনের আন্দোলন সংগঠিত হলো। এবং যে দুটো ধ্বনি এইসব সমাবেশে ধ্বনিত হচ্ছিল, একটা হচ্ছে কুইট ইন্ডিয়া, আরেকটা হচ্ছে কুইট এশিয়া। এই সময় আরেকটা আমরা তথ্য পাচ্ছি, তখনকার দিনে গভর্নর, ইউনাইটেড প্রভিন্সের গভর্নর হ্যালেট 1945-এ 19শে নভেম্বর ভাইসরয়কে লিখছেন যে কতগুলো এক্সট্রিমিস্ট ব্রিগেডস, এই কথাটা উনি ব্যবহার করছেন, এক্সট্রিমিস্ট ব্রিগেডস গঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বেনারস এবং এলাহাবাদে। এই ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এবং এইসব এক্সট্রিমিস্ট ব্রিগেডস তাদের নেতৃত্ব দিচ্ছেন পুরনো আইএনএ-তে যোগদানকারী লেফটেন্যান্ট কর্নেল। এবং আমরা এই রিপোর্ট থেকে আমরা পাচ্ছি যে কংগ্রেস সোশ্যালিস্ট লিডার অচ্যুত পটবর্ধন এইসব আইএনএ সোলজারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। তখনকার দিনের চিফ অফ স্টাফ একটা 1945-এ ডিসেম্বর একটা রিপোর্টে দেখাচ্ছেন যে বিশেষ করে উত্তরপ্রদেশে আনলাইসেন্সড আর্মস সরাসরি পাওয়া যাচ্ছে, এবং তাদের ভয় হচ্ছে এইসব আর্মস গুলো আইএনএ-তে যারা সোলজার ছিলেন তাদের হাত দিয়ে ব্যবহৃত হবে এবং একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। সেই গভর্নর ইউপিএ বললেন আগ্রা এবং বেনারস এমন কিছু পোস্টার ছড়িয়ে পড়েছে যাতে বলা হচ্ছে যে এক একটা আইএনএ সোলজারকে যদি শাস্তি দেওয়া হয় তার বিরুদ্ধে এত সংখ্যক ব্রিটিশের কে মারা হবে। দেখা যাচ্ছে যে এই সময় অনেক হাইকোর্টের অবসরপ্রাপ্ত জজ তারা সরাসরি এই আন্দোলনে যোগদান করছে। এবং এই সময় আরো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা নিয়ে আলোচনা আরো বেশি গবেষণা হওয়া দরকার। নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলে, যেখানে নাকি জাতীয়তাবাদী আন্দোলন তেমন ভাবে তখন পর্যন্ত সংগঠিত হয়নি, সেখানকার নাগা, কুকি, মিজো তারাও কিন্তু সুভাষের আইএনএর সমর্থনে আন্দোলন সংগঠিত করছেন। এবং এখনো যদি আপনারা যান নর্থ ইস্টে তাহলে দেখবেন সুভাষ কতটা ওখানে পপুলার। একটা রিপোর্ট, গভর্নমেন্টের রিপোর্ট বলছেন যে সমস্ত নর্থ ইস্টে সুভাষ হ্যাজ বিকাম আ ম্যাজিক নেম and Jai Hind has become a popular slogan. অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে আইএনএ ট্রায়ালকে কেন্দ্র করে একটা নতুন ধরনের প্রতিবাদী রাজনীতি গড়ে উঠছে। এবং এই প্রতিবাদী রাজনীতি খালি কিন্তু শহর কেন্দ্রিক ছিল না, গ্রামেও ছড়িয়ে ফেলেছিল। আমরা বাংলা তেভাগা আন্দোলনের কথা জানি, নতুন গবেষণা দেখাচ্ছে তেভাগা আন্দোলনও
কি করে আজাদ হিন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এই সময় পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, নালগোন্ডা, ওয়ারাঙ্গল, হায়দ্রাবাদ, কর্ণাটক, নর্থ কানাডা, মালাবার, এখানেও কৃষক আন্দোলন সংগঠিত হচ্ছিল। আজমেরে সংগঠিত হচ্ছিল, সিন্ধে সংগঠিত হচ্ছিল, বালুচিস্তানে সংগঠিত হচ্ছিল, কুর্গে সংগঠিত হচ্ছিল, বিভিন্ন কৃষকের দাবি নিয়ে। এবং সেখানেও কিন্তু আশ্চর্যজনকভাবে সুভাষের কথা উঠে আসছে, সুভাষের ছবি প্রদর্শিত হচ্ছে, জয় হিন্দে স্লোগান দেওয়া হচ্ছে, আজাদ হিন্দ ফৌজের কথা বলা হচ্ছে। এবং 31শে ডিসেম্বর 1945 ওয়াভেল একটা তার রিপোর্টে লিখলেন যে যদি আইএনএ পার্সোনাল কনভিকশন করা হয় তাহলে আই কোট the situation will become more serious than 1921 and 1940. ঠিক এই সময় আরেকটা যে ঘটনা ঘটলো, যেটা আমি মনে করি ভারতবর্ষের প্রতিবাদী রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দেয়, সেটা হচ্ছে বম্বেতে নেভাল মিউটিনি, 18ই ফেব্রুয়ারি 1946, আইএনএ নেভাল মিউটিনি। আমরা জানি নেভাল মিউটিনি কেন হয়েছিল, এবং বলা হয় যে এই সময় যে সেখানকার রয়্যাল নেভিতে যে ভারতীয়রা কাজ করতেন তাদের খারাপ খাবার দেওয়া হতো, কম মাইনে দেওয়া হতো, ব্রিটিশ অফিসারদের রেসিজম ফেস করতে হতো, সেই জন্য তারা আন্দোলন করেছিলেন। কিন্তু এই আন্দোলন সংগঠিত করতে গিয়ে তারা কিন্তু আজাদ হিন্দ ফৌজ থেকে যে ডিরেক্ট ইন্সপিরেশন, এবং এই রেবেলসরা তারা একটা নিজেদের ইন্ডিয়ান ন্যাশনাল নেভি বলে পরিচিতি দিতে আরম্ভ করলো। এটা নাকি অনেকটা ড্রয়িং আপন দ্য আইডিয়া অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং তখনকার দিনের বম্বের গভর্নর কলভিল ভাইসরয়কে লিখছেন, আই কোট, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইট ওয়াজ এ মিউটিনি অন এ কনসিডারেবল স্কেল। তবে যে সবথেকে বড় উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে 22শে ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা, নেভাল মিউটিনি শুরু হয় 18ই ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারির মধ্যেই এই নেভাল স্ট্রাইকটা বিভিন্ন নেভাল বেসের দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, করাচি, মাদ্রাস, কলকাতা, কোচি, বিশাখাপত্তনম, আন্দামানে। কিন্তু সব থেকে বিশেষত্ব হচ্ছে এই আন্দোলনের, এখানেও আমরা নাগরিক সমাজের সঙ্গে যে রেবেলিয়াস নেভাল রেটিংস তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তার একত্রিতভাবে আন্দোলনে সামিল হন। যেরকম 22শে কতগুলো উদাহরণ দিচ্ছি, 22শে ফেব্রুয়ারি 1946-এ বম্বেতে, যেখানে নাকি নেভাল মিউটিনি শুরু হলো, সেখানকার সমস্ত ফ্যাক্টরি শ্রমিকরা নেভাল যে রেবেলিয়াস নেভাল যে বিপ্লবী যে নেভাল রেটিং তাদের সমর্থন দিয়ে দেন। আমরা দেখছি যে সেই সময় বম্বের কামগার ময়দানে একটা বিরাট জনসভা হয় সমস্ত নাগরিক সমাজের সমস্ত মানুষকে নিয়ে। সেখানে কমিউনিস্ট নেতা ডাঙ্গে বক্তৃতা দেয়। অরুণা আসাফ আলী সেই সময় খুব সক্রিয় ছিলেন বম্বেতে। এবং বিভিন্ন রিপোর্ট আছে, যেগুলো রিপোর্টগুলো এখন আমাদের সামনে আসছে, তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে কিভাবে নাগরিক সমাজের সঙ্গে এই রেবেল নেভাল মিউটিনিয়ারদের সঙ্গে একটা সরাসরি সম্পর্ক গড়ে উঠছে। শুধু তাই নয়, এই নেভাল মিউটিনিকে কেন্দ্র করে ব্রিটিশ সামরিক যে এস্টাবলিশমেন্ট ছিল তার মধ্যেও কিন্তু বিদ্রোহ সংগঠিত হচ্ছে। যেরকম জবলপুরের আমরা ভারতীয় যে সোলজাররা ছিল তারা স্ট্রাইক করছে। আমরা দেখতে পাচ্ছি বিহারের পুলিশ তারা স্ট্রাইক করছে, আম্বালায় যে আর্মি ক্যাডেট তারা ধর্মঘট করছে। এবং ফ্রান্সিস টুকা তখনকার দিনের জিওসি ইস্টার্ন কমান্ড ছিলেন, উনি একটা রিপোর্টে বলছেন, আই কোট, দ্যাট ইন্ডিয়ান মিউটিনি is threatening to tumble down the whole edifice of the Indian army. কাজে আমরা দেখতে পাচ্ছি যে আরাইএন মিউটিনি খালি একটা নেভাল মিউটিনি ছিল না। এই মিউটিনিকে কেন্দ্র করে একদিকে যেরকম নাগরিক সমাজের মধ্যে একটা উত্তাল জাতীয়তাবাদ একটা প্রকাশ পাচ্ছে, আবার এই নেভাল মিউটিনিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্রিটিশ সামরিক বাহিনীর মধ্যেও একটা রেস্টলেসনেস গড়ে উঠছে। এবং এক্ষেত্রে আমি একটা জওহরলাল নেহেরু একটা কথা একটা কোট বলছি। উনি শাহনওয়াজ খানের
একটা বিখ্যাত বই আছে মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড ইটস নেতাজি, সেখানে উনি লিখলেন, আই কোট, ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম and because of this the people of India with an amazing unanimity stood by this symbol, the symbols of the INA, and sought to protect them. A wave of excitement passed through the land, and every other question were vital in its larger significance became secondary for the moment. The INA made history not only in Malaya and Burma and elsewhere, but also in people's minds all over India, and that fact will endure. এমনকি মহাত্মা গান্ধী, যিনি আমরা জানি সুভাষ বোসের 1939-এ যখন কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল সেটাকে অপোজ করেছিলেন, উনি কখনোই ভায়োলেন্সের মাধ্যমে স্বাধীনতা লাভের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। উনিও 29 অক্টোবর 1945-এ তদানীন্তন ভাইসরয়ের সেক্রেটারিকে লিখলেন, আই কোট, I have never been blind to the valor and patriotism often displayed by persons in arms, as seen in the case here. And can the government afford to ignore the almost, if not the wholly unanimous opinion of Indians, of all shades of opinion, that India adores these women, that these men, that is INA men, who are on their trial. No doubt the government have an overwhelming might on their side, but it will be a misuse of that power if it is used in the teeth of universal Indian opposition. এক্ষেত্রে আরেকটা গান্ধীর উক্তি আমার মনে পড়ে যাচ্ছে। 23শে জানুয়ারি 1947, সে সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের 50তম জন্মদিবস। তখন ভারতবর্ষে ছিলেন না, বেঁচে ছিলেন কি মারা গেছিলেন তাই নিয়ে তর্ক আছে। কিন্তু এই দিন 23শে জানুয়ারি 1947, which would have been সুভাষ বোসের 50th birth anniversary, গান্ধীজি লিখলেন, I quote, Subhash has sacrificed a brilliant career for the sake of the country's service. He suffered various imprisonments, twice became president of the Congress, and at last, by great strategy, gave the slip to the guard put over him by the government of Bengal, and by sheer courage and resourcefulness, reached Kabul, passed through European countries, and finally found himself in Japan, collected from all scattered material on an army of brilliant young men, drawn from all communities and from all parts of India, and dared to give battle to a mighty government. A lesser man would have succumbed under the trials that he went through, but he in his life verified the saying of Tulsidas that all becomes right for the brave, unquote. এখন গান্ধীর এই উক্তি থেকে পরিষ্কার নেতাজি যেটা ভেবেছিলেন যে আইএনএ দেশের বাইরে কাজ করবে, কিন্তু আইএনএ এর কাজকে কেন্দ্র করে ভারতবর্ষের সমাজে একটা নতুন জাতীয়তাবাদের উত্থান ঘটবে, যেই জাতীয়তাবাদ অনেক শক্তিশালী হবে আগের জাতীয়তাবাদী আন্দোলনের থেকে, এবং যার ফলে ব্রিটিশকে পিছু করতে হবে। এবং সেটাই সত্যি হচ্ছে। আমরা জানি, শোভনদা আগেও বলেছেন যে কমিউনিস্ট পার্টির প্রথম দিকে সুভাষ বোসের এই যে প্রক্রিয়া ভারতবর্ষ থেকে বাইরে গিয়ে অন্যের সাহায্যে, বিশেষ করে জার্মানির সাহায্যে ভারতবর্ষের স্বাধীনতার লাভের যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সেটা ভালোভাবে দেখেননি। কিন্তু 22শে নভেম্বর 1945-এ তদানীন্তন সিপিআই এর লিডার পিসি যোশীর একটা চিঠি থেকে আমরা দেখতে পারি আইএনএর যে হিরোইক এক্সপ্লয়েট এবং আইএনএ ট্রায়ালকে কেন্দ্র করে ভারতবর্ষে যে প্রতিবাদী রাজনীতি গড়ে উঠেছিল, সেই প্রেক্ষাপটে সিপিআইও কিন্তু নতুনভাবে সুভাষ বোস দেখতে শুরু করলেন। এবং পিসি যোশীর একটা চিঠি আমার কাছে আছে 22শে নভেম্বর 1945, যেখানে উনি তার স্টুডেন্ট ফ্রন্টকে বলছেন, আই কোট, get all wartime understanding out of your head. Post-war revolutionary situation is developing fast. New tactical line needed. Be with people, unquote. এই সময় সিপিআই এর যে পত্রিকা ছিল স্বাধীনতা, সেখানে সোমনাথ লাহিড়ী
কতগুলো লেখা লিখছেন। এই আইএনএ ট্রায়ালকে কেন্দ্র করে যে নতুন একটা নবজাগরণ গড়ে উঠেছে, সেটাকে সমর্থন করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী প্রক্রিয়াটাকে আরো শক্তিশালী করার জন্য। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সামন্তকে বেশি সময় নেব না, 5 মিনিট দেব, যে এই প্রতিবাদী রাজনীতি, যেটাকে পেন্ডারিল মুন বলেছিলেন যে has made the British to sit on the edge of a volcano, খুব একটা সত্যি কথা, এজ অফ ভলক্যানোতে ব্রিটিশ রাজকে পরিণত করেছিল এই প্রতিবাদী রাজনীতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেই সময় ওয়াভেল নতুন করে ট্রুপস চাইছেন, সৈন্য চাইছেন ইংল্যান্ডের থেকে, ঠিক সেই সময় কিন্তু ইংল্যান্ডের সরকার বলে দিলেন যে না, আমি আর নতুন করে ট্রুপ দিতে পারবো না। ঠিক সেই সময় এই আইএনএ আজাদিন ফৌজকে কেন্দ্র করে যে প্রতিবাদী রাজনীতি ভারতের সামরিক বাহিনীতে গড়ে উঠেছিল এবং নাগরিক সমাজে গড়ে উঠেছিল, ঠিক সেই সময় ওয়াভেল বলছেন পেট্রিক লরেন্সকে, একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে যে ভারতীয় সোলজারদের আনুগত্যের উপরে আমরা এত ভরসা রাখতাম, সে আনুগত্য এখন চলে যাচ্ছে এবং অনেক ব্রিটিশ অফিসিয়ালরা তাড়াতাড়ি রিটায়ারমেন্ট চাইছে। এবং এই প্রেক্ষাপটে 15ই মার্চ তদানীন্তন ব্রিটিশ প্রাইম মিনিস্টার একটা বিখ্যাত উক্তি করলেন। উক্তিটা এইরকম: ন্যাশনাল আইডিয়া ইন ইন্ডিয়া হ্যাজ স্প্রেড, not least perhaps among those soldiers but who have done so wonderful service in the war. সুভাষ বোসের খুব আন্তরিক বন্ধু ছিলেন দিলীপ কুমার রায়। এই সময় দিলীপ কুমার রায় একটা উক্তি দেন, যে উক্তিটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। উনি লিখলেন, উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, হাউ, আই কোট, the romance of an Indian national army marching, singing to Delhi galvanized a frustrated nation out of its torpor and substantially damaged the insulation of the Indian army from the magnetic currents of popular enthusiasm for immediate independence. This is striking. এবং আমি যেটা দেখি, এই প্রেক্ষাপটেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার বুঝে নিয়েছিলেন তাদের পক্ষে ভারতবর্ষে ব্রিটিশ শাসন করা আর সম্ভবপর ছিল না। এবং এই প্রেক্ষাপটে ক্যাবিনেট মিশন এলো 1946-এ, এবং যেটা ঘটলো সেটা হচ্ছে, যেটাকে আমি আমার নিজের গবেষণায় বলেছি, the truncated settlement of 15th August 1947। এখানে আরেকজনের ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার হিউ টয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হিউ টয় তার বিখ্যাত বই দ্য স্প্রিঙ্গিং টাইগার, আ স্টাডি অফ সুভাষ লিখেছিলেন, আই কোট, there can thus be little doubt that the Indian National Army, not in its unhappy career on the battlefield but in its thunderous disintegration, hastened the end of British rule in India, unquote। এটা হিউ টয়, যেটা কি একজন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ছিলেন, তিনি লিখছেন। এবং আমরা জানি যে কি করে 1946-এর পরের থেকে স্বাধীনতা ত্বরান্বিত হলো। এই সময় সেন্ট্রাল প্রভিন্সেস যে গভর্নর, তার একটা সিক্রেট রিপোর্টে লিখলেন, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। উনি লিখলেন, সুভাষ চন্দ্র বোস is rapidly usurping the place held by Gandhi in popular esteem, and doubtless some of Subhash's glory devolves on his brother Sharad, unquote। কাজে এই প্রেক্ষাপটে আমি মনে করি এই প্রতিবাদী রাজনীতিটা যদি না ঘটতো আজাদিন ফৌজকে কেন্দ্র করে, ভারতের স্বাধীনতা হয়তো ত্বরান্বিত হতো না। আমরা সবাই জানি যে সেই সময় স্বাধীনতা লাভের পরে একটা স্লোগান উঠেছিল, এ আজাদি ঝুটা হয়। বিশ্বই সেই স্লোগান এ আজাদি ঝুটা হয় অনৈতিহাসিক ছিল, ইট ওয়াজ মিসলিডিং, ইট ওয়াজ অ্যাহিস্টোরিক্যাল। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, 15ই আগস্ট 1947-এ যে ট্রান্সফার অফ পাওয়ার হলো, যে স্বাধীনতা পেলাম, সেটা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ছিল না। অ্যান্টনিও গ্রামসির ভাষায় যেটা ঘটেছিল সেটা হচ্ছে প্যাসিভ রেভলিউশন। প্যাসিভ নট বিকজ দ্য পিপল ওয়ার প্যাসিভ,
বাট প্যাসিভ কারণ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর্থ সামাজিক পরিবর্তন ঘটে এবং যেটা আমি মনে করি আমাদের এখন ঐতিহাসিক সমাজতত্ত্ববিদ শোভনদার মতো মানুষদের চিন্তা ভাবনা করা উচিত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে যুদ্ধোত্তর পর্বে আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে যে উত্তাল রাজনীতি গড়ে উঠেছিল, যে প্রতিবাদী রাজনীতি গড়ে উঠেছিল, যেটাকে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় সঠিকভাবে দ্য পিরিয়ড অফ অলমোস্ট রেভলিউশন বলেছেন, সেই সময়ে যে র্যাডিক্যাল অল্টারনেটিভ ছিল, সেই র্যাডিক্যাল অল্টারনেটিভটা কেন কার্যে পরিণত হলো না? আমাদের গবেষণার মাধ্যমে দেখতে হবে কেন পার্টিশনের শেষ মুহূর্ত পর্যন্ত, যেখানে একটা পার্টিশন বিরোধী একটা সত্তা ছিল, যেখানে নাকি এখনকার আধুনিক ঐতিহাসিকরা বলছেন there were multiple visions of freedom, there not only one vision of freedom but multiple visions of freedom, যেখানে শরৎ বোসের নেতৃত্বে গ্রেটার বেঙ্গল মুভমেন্টের মতো একটা আন্দোলন পরিচালিত হয়েছিল, এইসব সত্ত্বেও কেন একটা সাম্প্রদায়িক রাজনীতির একটা হেগেমনি এস্টাবলিশড হলো ওভার ক্লাস অ্যান্ড সেকুলার পলিটিক্স? Why was there, despite these revolutionary potentials, a hegemony of communal over class and secular politics? যার ফলে partition became a reality. আমি কখনোই মনে করি না পার্টিশন অবশ্যম্ভাবী ছিল, বাট পার্টিশন became a reality কারণ এই প্রতিবাদী রাজনীতিকে কেন্দ্র করে যে একটা র্যাডিক্যাল অল্টারনেটিভ গড়ে উঠেছিল, সেই র্যাডিক্যাল অল্টারনেটিভটা যে কার্যে পরিণত হয়নি। অনেকে মনে করেন যদি নেতাজি এই ক্রুশিয়াল ডেজ অফ দি পার্টিশন, দি ক্রুশিয়াল ডেজ বিফোর দি ইন্ডিপেন্ডেন্স, এই সময় যদি থাকতেন, যদি প্রেজেন্ট থাকতেন, তাহলে হয়তো পার্টিশন হতো না। তবে ঐতিহাসিকদের আমার মনে হয় কাউন্টার ফ্যাকচুয়াল এক্সারসাইজে খুব একটা যাওয়া উচিত না। কিন্তু এক্ষেত্রে সুগত বোসের একটা মন্তব্য দিয়ে আমি শেষ করছি। সুগত বোস সঠিকভাবে তার যে বিখ্যাত বই His Majesty's opponent লিখলেন, I quote, "What can be said with a measure of confidence is that based on his record, Netaji would have been generous towards minorities and worked resolutely towards an equitable power sharing arrangement among religious communities and regional people." Unquote. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা ঘটলো না। কেন ঘটলো না? আমাদের ঐতিহাসিকদের, আমাদের সমাজতত্ত্ববিদ, আমাদের সমাজবিজ্ঞানীদের আমাদের নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে। আশা করব 125তম নেতাজির জন্মদিবস পালনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই একটা নতুন গবেষণার প্রক্রিয়া শুরু করতে পারবো। নেতাজি শতবর্ষ যে মহাবিদ্যালয় নেতাজির নামে, আশা করব সেখানকার আমার সহকর্মীরা তারা যে উদ্যোগ নিয়ে আজকে অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানের প্রক্রিয়া চালু রেখে এরকম ধরনের গবেষণায় যোগদান করবেন। তাহলেই আমি মনে করি নেতাজির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, এবং আবার বলছি, শোভনদার সঙ্গে একই প্ল্যাটফর্মে বক্তব্য রাখতে সুযোগ পেরে, এবং যেখানে আমার অত্যন্ত প্রিয় সামন্তক সঞ্চালক ভূমিকা পালন করছেন, সেই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে কৃতজ্ঞ এবং গর্বিত মনে করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুরঞ্জন দা, ধন্যবাদ শোভনলাল দা। আমি জিজ্ঞেস করছি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে যারা আছেন উদ্যোক্তাদের, যে এখন কি দু একটা প্রশ্ন নেওয়া সম্ভব? যদি বক্তারা রাজি থাকেন তাহলেই। হ্যাঁ, অবশ্যই সমন্তক দা, তবে আপনি যদি একটু মেনশন করে দেন যে মানে প্রশ্ন এটা কি আমরা মানে ওপেন সেশনে যাব নাকি চ্যাট বক্সে অলরেডি আছে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় চ্যাট বক্সে যদি প্রশ্ন দেওয়া হয় বা যদি কেউ হাত তুলে প্রশ্ন করতে চান, দুটোই করা যেতে পারে। তবে আমার মনে হয় না যে খুব বেশি সময় আছে, প্রায় 2.5 ঘন্টা হতে চললো, প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। ফলে আমরা দু একটা প্রশ্ন যদি নিই। আমি প্রশ্ন চ্যাট বক্সে লেখার সময় আমি দুটো কথা আমি বলতে চাই।
যে এই দুজন অত্যন্ত বিশিষ্ট পণ্ডিত, ট্রু স্কলার্স, এদের বক্তব্য থেকে আমার কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক নেতা তার মৃত্যুর পরে তাদেরকে আমরা মনে রাখি, তাদের বিষয়ে শুধু ভালো কথা বলি, কিন্তু সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রে আমাদের কিন্তু এখনো পুনর্মূল্যায়ন, ওই রিঅ্যাপ্রেজালটা চলছে, এবং সেটা যদি আমরা নিষ্ঠার সাথে করি, তাহলে আমরা শুধু তার সময়, তার কাল, স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের বিষয়ে যে জানতে পারবো তা নয়, কিন্তু বর্তমানে আমরা কোন দিকে কোথায় আছি এবং কোন কোন সম্ভাব্য দিকে যেতে পারি সেটাও আমরা অনেকটাই বুঝতে পারবো। মানে শোভনলাল দা যে কথাটা বললেন যে যেহেতু আমি কারো সাথে রাজনৈতিক কারণে বা রিয়াল পলিটিক শব্দটা উনি ব্যবহার করেননি, সেই জন্য তার সাথে রয়েছি মানেই আমি তার দলে ভিড়ে গেলাম বা তার মতাদর্শে আনক্রিটিক্যালি নিয়ে নিলাম তা নয়। এবং সুরঞ্জন দা যে কথাটা বললেন শেষের দিকে, সাম্প্রদায়িকতা, একটা উগ্র জাতীয়তাবাদ এবং অন্যান্য যেসব দুর্ভাগ্যজনক ঘটনা অতীতে ভারতবর্ষের ইতিহাসে এবং রাজনৈতিক ইতিহাসে ঘটেছে এবং বর্তমানেও ঘটছে, এটা বুঝতে গেলে কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমি নেতাজির বিষয়ে খুবই অল্প জানি, দু একটা বই পড়েছি ওর বিষয়ে, এবং ওদের যে পৈতৃক গ্রাম কোদালিয়া, যেটার নাম এখন সুভাষ গ্রাম, দক্ষিণ কলকাতা ছাড়িয়ে, সেখানকার দু একটি পরিবারের সাথে আমাদের পারিবারিক যোগাযোগ আছে। এবং সর্বক্ষেত্রেই এটা স্পষ্ট, সেটা হচ্ছে যে নেতাজিকে আমরা টিপিক্যালি মানে পপুলার ইমাজিনেশনে আমরা ম্যান অফ অ্যাকশন বা পার্সন অফ অ্যাকশন হিসেবে দেখি, বাট হি ওয়াজ অলসো ম্যান হু থট ভেরি ডিপলি। এবং ওর লেখা চিঠি, এসে, সেখান থেকে বোঝা যায় যে উনি কিন্তু চিন্তা ভাবনা না করে খুব একটা বেশি কাজ করতেন না, এবং অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, সেটা জওহরলাল নেহরুই হন না কেন, মহাত্মা গান্ধী হন না কেন, তাদের সাথে রাজনৈতিক মতের অমিল থাকলেও একটা ব্যক্তিগত স্তরে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা, ইচ্ছে করেই আমি শব্দটা ব্যবহার করছি, সেটা ছিল। আজকালকার প্রত্যেক বা খবরের কাগজে যখন আমরা দেখি যে আমার রাজনৈতিক দলের সদস্য যা বলছে সেটা অন্য রাজনৈতিক দলের সদস্য সেটা অপোজ করে, মানে আজকে আমার ধারণা যে কোনো একটা রাজনৈতিক দলের নেতা বা নেত্রী যদি বলেন যে সূর্য পূব দিকে ওঠে, তক্ষুনি অন্য দলের কেউ একটা বলবেন না না এটা মিথ্যে, এটা দক্ষিণে ওঠে। এই যে মানে একটা আনথিঙ্কিং অপোজিশন যেটা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, এটার ঊর্ধ্বে কি করে যাওয়া যায় এবং কিভাবে জীর্ণ সংকীর্ণ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সত্যি করে মানুষের, দেশের কথা ভাবা যেতে পারে, এগুলো আমার মনে হয় যদি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় এই উদ্যোগটা নেন, বিশেষ করে ছাত্রছাত্রী এবং অল্প বয়সী স্কলারদেরকে ইনভলভ করে, যে হোয়াট নেতাজি মিনস টু আস, what we might be able to learn from him. ছোট ছোট সেমিনার করা যেতে পারে, আলোচনা চক্র করা যেতে পারে, ওয়ার্কশপ করা যেতে পারে, তাহলে আমরা সত্যি সমৃদ্ধ হব। কারণ সত্যি I don't know whether there is any one Netaji, there are many Netajis, এবং তাকে চেনা, বোঝা, তার থেকে শেখা এবং নিজেদের সত্তা গঠন, আইডেন্টিটি ক্রিয়েশনে আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যদি করেন। একটা প্রশ্ন এসছে মিলিন্দর থেকে সোহনলালদার জন্য। My question to SDG sir is that he has focused on Bose being a man of realpolitik. But did he really think that in spite of being critical of Hitler, he would have received requisite support from the latter? So can he be called a follower of realpolitik in the actual sense? Shohonalda, আপনি যদি একটু উত্তরটা দেন। না, রিয়াল পলিটিক
বললে একটা জিনিস সাধারণত বেরিয়ে আসে, যে সেটা হচ্ছে যে কঠোর বাস্তববাদী। এখন সুভাষচন্দ্র, আমি আমি একদিকে বলবো যে তিনি একই সঙ্গে বাস্তববাদী ছিলেন এবং খুব আবার মানে বাস্তবটা বুঝতেনও না, যেটা দিয়ে আমার বক্তব্যটা আমি শেষ করলাম। যে উনি আপাত দৃষ্টিতে ওর মনে হয়েছিল যে যখন তিনি সোভিয়েত সাপোর্টটা পেলেন না, কেন পেলেন না সেটা আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করে বললাম, যে বার্লিন তাকে বাই ডিফল্ট হি হ্যাড টু চুজ বার্লিন এবং নাৎসি পার্টির একটা অ্যালায়েন্স। কিন্তু ওনার কিন্তু মানে সেটা কিন্তু খুব মানে হি ওয়াজ ড্রিভেন বাই আ সেন্স অফ, মানে যদি রিয়েল পলিটিক বলেন তাই, যে একেবারে মানে ওই এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, ওই একটা, এটা তো নিশ্চয়ই রিয়েল পলিটিক। কিন্তু এর পেছনে যে মানে নাৎসি পার্টি, বিশেষ করে হিটলারের যে একটা গভীর মানে প্যাচ ছিল, এবং যে কারণে ওই ডিক্লারেশন কোনোদিন আর এলো না, যে মানে মানে এন্ডোর্সিং দ্য কজ অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এবং এটা যে না এবং এটার কারণটা ছিল উনি ফ্যাসিস্ট আইডিওলজির কোনো গভীরে হয়তো সুভাষচন্দ্র কিন্তু কোনোদিন ঢুকতে পারেনি। যেই কারণে আমি বলবো, কথাটা শুনলে হয়তো একটু খারাপ লাগতে পারে, যে সুভাষচন্দ্র ডিড নট এন্ডোর্স দ্য কজ অফ ফ্যাসিজম, কিন্তু একই সঙ্গে এটাও বোধহয় বলা যাবে না হি ওয়াজ অ্যান অ্যান্টি ফ্যাসিস্ট, এই কথাটাও বোধহয় বলবো। যে রিয়াল পলিটিক্স এর ব্যাপারটা ওই একই সঙ্গে বাস্তববাদী, আবার একই সঙ্গে উনি কিন্তু বাস্তবতাটা বোঝেন, যে কারণে আমি চেষ্টা করলাম এই বলে, ফর হিম ইট ওয়াজ আ ভেরি ফ্রাস্ট্রেটিং এবং খুব ট্র্যাজিক কিন্তু এক্সপিরিয়েন্স, যেটা হয়তো উনি কখনো অ্যাডমিট করেননি। এবং আমরাও হয়তো সবসময় মনে করি ওই সুভাষচন্দ্র মিলিটারি ইউনিফর্ম, হিটলারের সঙ্গে তিনি করমর্দন করছেন, হিমলারের সঙ্গে কথা কথা বলছেন, কি না কি একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। কিন্তু এর পেছনে যে একটা অন্য খেলা ছিল, সেই খেলাটা কিন্তু উনি ধরতে পারেন। এবং উনি তো সবসময় হি ইকুয়েটেড ফ্যাসিজম উইথ ন্যাশনাল সোশ্যালিজম, দ্য ওয়ার্ডস দেমসেলভস have a different connotation. এই সঙ্গে দাবু ঘোষের একটা প্রশ্ন ছিল, ফ্যাসিবাদ ও সাম্যবাদের সমন্বয়ের কথা তিনি কি জনসাধারণের কল্যাণ রাষ্ট্রের জন্য চেয়েছিলেন, নাকি জনসাধারণের উপর ফ্যাসিস্ট নীতি স্থাপনের জন্য? এটাও শোভনলাল দার। হ্যাঁ, আমি এটা চ্যাট বক্সে দেখলাম ওই কোয়েশ্চেনটা। আমার মনে হয় যে উত্তরটা খুব সহজ। মানে উনি কিন্তু মানে ওই যে মানে মানে ফ্যাসিজম সোশ্যালিজমের যে কমিউনিজম ফ্যাসিজমের সিনথেসিস, এটা ওর কিন্তু ধারণা হয় যে এটার পক্ষে জনগণের কল্যাণ হবে। মানে উনি ফ্যাসিজমকে ভারতবর্ষের উপরে চাপিয়ে দেয়া, কারণ আমি তো বলছি উনি ফ্যাসিজম অ্যাজ এ কজ মানে মানে ডিলিংড ফ্রম কমিউনিজম, এরকম ফ্যাসিজমের কথা উনি ভাবেনি। ওটা সবটাই ছিল সিনথেটিক, এবং উনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে এরকম একটা সিনথেসিস গোড়ার দিকে, তারপরে তোর একটা শিফট হয়েছে। আমি কেন সুভাষ বোস কেন, স্বয়ং রবীন্দ্রনাথের কি হয়েছিল? তো রবীন্দ্রনাথকে যদি নাকি রোমারোলা যদি পেছন থেকে টেনে না ধরতেন, তাহলে রবীন্দ্রনাথের তো একই ব্যাপার হয়েছিল। আমরা কি তার জন্য রবীন্দ্রনাথকে কেউ যদি বলেন তিনি ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসী, তাকে কেউ বলবে? এবং আরো একটা কথা আমি ছোট্ট কথা করে বলি, যে ধরুন ফ্যাসিজমের যে মানে লক্ষণ চিহ্নগুলো আর ধরুন সুভাষচন্দ্রের যে ভাবনা চিন্তা, এই দুটোর মধ্যে তো কোনো মিলই নেই, কোনো দিক থেকে কোনো মিল নেই। মানে এখন উনি যেহেতু ভায়োলেন্ট মানে কি বলবো সিজার অফ পলিটিক্যাল পাওয়ার, বা মানে একটা মানে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগলে মানে আর্ম স্ট্রাগলের কথা উনি বিশ্বাস করতেন, তো তার জন্য উনি মানে এবং ফ্যাসিস্টরাও যেহেতু আর্ম ভায়োলেন্সে বিশ্বাস করেন, সুতরাং 2 আর 2 4-এর মধ্যে ফ্যাসিস্ট হয়ে সুভাষচন্দ্র ফ্যাসিস্ট বনে গেলে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। মানে এই ধরনের কতগুলো অতি সরলীকৃত ভাবনারও কিন্তু এই 125তম বর্ষে এগুলোর কিন্তু অবসান হওয়া দরকার। এক্স্যাক্টলি। আর আমার সবসময় মনে হয় যে একটা কথা আপনিও বললেন স্যার, সুরঞ্জন দাও বললেন যে উনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো দেশভাগ হতো না, কিন্তু ওর সেই সময়কার লেখার মধ্যে আরো অনেক কিছু রয়েছে, সেগুলো যদি আমরা মানতাম তাহলে দেশের ভেতরে বিভাজনগুলো হয়তো আসতো না। যেরকম হি ওয়াজ স্ট্রংলি অপোজ টু দ্য ফরমেশন অফ লিঙ্গুইস্টিক স্টেটস। উনি কখনো ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বা রাষ্ট্র গঠনের টা চাননি। তারপরে উনি একবার এই এক্সপেরিমেন্টটা করেছিলেন যে ভারতীয় ভাষাগুলো যদি রোমান হরফে লেখা যায়, এখন তো আমি দেখি যে SMS এ সেটা হচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান আইডিয়া ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই নেতাজি, মানে ডাইভার্সিটিটা রেখেও কিভাবে ইউনাইট করা যায়। আর সুরঞ্জন দার প্রেক্ষিতে এটা আমি স্যারকে হয়তো 2-1 বার মানে আমাদের এই যেটাকে আমি
কেরানির কাজ বাইরে যখন উনি আমাকে ঘরে ডেকে একটু 5-7 মিনিট আড্ডা হয়, তখন যে মতন একজন মানুষ যদি না থাকতেন, who believed in armed struggle and revolution and was very much an inheritor of the entire movement post 1905 in Bengal, উনি যদি না থাকতেন তাহলে আমাদের দেশের যারা মালিক ছিলেন তারা কি নন ভায়োলেন্সটাকে এতটা গুরুত্ব দিতেন? মানে I've often wondered, মানে I'm not a historian, so I can think of counterfactual history. Had there not been a Netaji and had there not been the sporadic armed struggle, যেটা এখন মোটামুটি ইতিহাসের বই থেকে মুছে দেওয়া হয়েছে, would Mahatma Gandhi have received the kind of support he received from his own oppressors? I don't have an answer, কিন্তু এটা আমার মাঝে মধ্যে এটা মনে হয়ে থাকে। আচ্ছা, জয়ন্ত রানা একটা জিজ্ঞেস করেছেন, একটা প্রশ্নের বিষয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, অফকোর্স জয়ন্ত, প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন ডিরেক্টলি টু শোভনল দা। গো হেড জয়ন্ত। আচ্ছা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ঠিক আমার প্রশ্নটা গুছিয়ে উঠতে পারিনি বলে আমি চ্যাট বক্সে টাইপ করতে পারলাম না। আমার প্রশ্নটা স্যারকে এইটাই যে উনি ইনস্টিটিউশনাল আর্কাইভের কথা বললেন, এখন বার্লিন থেকে কিছু তথ্য আমরা পাচ্ছি। প্রায় আমরা শুনি যে কেন্দ্রীয় সরকার বেশ কিছু ফাইল হয়তো লুকিয়ে রেখেছেন, এই হয়তো বেরিয়ে পড়বে সেই ফাইলগুলো, কিংবা আমাদের রাজ্য সরকারের কাছে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমরা এই নেতাজি স্টাডিজটাকে যদি কালচারাল স্টাডিজের দিকে নিয়ে যাই, তাহলে প্রতিনিয়ত আমরা নেতাজিকে আমাদের জনজীবনে যেভাবে দেখতে পাই, মানে প্ল্যাটফর্মের নিচে যেভাবে লেখা থাকে যে নেতাজি বেঁচে আছেন এবং নেতার বসে উনি ফিরে আসবেন, কিংবা আমাদের বর্তমানে নেতাজির মতো একজন নেতা দরকার, কিংবা এই যে দেশলাই বক্সে নেতাজি, কিংবা সর্ষের তেলের কৌটোর ওপরে যে নেতাজির ছবি, আমি বলছি এটা তো আমাদের জনজীবনে নেতাজি থেকে যাওয়া, এই যে নেতাজি যে ইমোশনাল অরা, তো এইটার কি একটা আর্কাইভ আমাদের প্রয়োজন? কেননা এই যে কালকা মেলের নাম পাল্টে আজকে নেতাজি মেল হয়ে যাচ্ছে, কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পরবর্তীকালে হয়তো নেতাজি মেমোরিয়াল হয়ে যাবে, তাহলে নেতাজি যে আর্কাইভ প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে আর কি, সেটাকে আমরা কিভাবে আমাদের ইতিহাস লেখার উপাদান হিসাবে ব্যবহার করতে পারি? মানে আমার প্রশ্নটা হচ্ছে, নেতাজি যেভাবে একটা মিথে পরিণত হয়েছেন, যেভাবে একটা ব্যাগ অফ লেজেন্ডারি স্টোরিজ এ পরিণত হয়েছেন, এই লেজেন্ডারি স্টোরিজ, এই মিথিক্যাল স্টোরিজ গুলোকে আমরা আমাদের ইতিহাস লেখার এবং ইনস্টিটিউশনাল ইতিহাস লেখার উপাদান হিসাবে কতটা সিরিয়াসলি নিতে পারি, এইটা আমার প্রশ্ন। মানে কালচারাল স্টাডিজ, যদি আমরা কালচারাল স্টাডিজ এর মধ্যে যদি আমরা নেতাজিকে আনতে পারি, তাহলে সেটাকে আমরা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করতে পারি, আদৌ ব্যবহার করতে পারি কিনা, মানে এই মিথ মেকিংটা ইতিহাস লেখায় কতটা কাজে লাগতে পারে, এটা একটা। আর এর সঙ্গে একটা রিলেটেড প্রশ্ন ছিল, নেতাজি যে র্যাডিক্যাল পলিটিক্স আর কি, যেটা তো সেইটা কি ডিরেক্টলি এক ধরনের রিজিয়নালিজমকে প্রমোট করছে, যে আমাদের নেতাজি তোমাদের নেতাজি, এই বিষয়টা কি তৈরি হচ্ছে? এবং এর ফলে কি পরবর্তীকালে নেতাজি র্যাডিক্যাল পলিটিক্সটাই নেতাজিকে একটা প্যান ইন্ডিয়ান লিডার হিসেবে তৈরি করে রাখবে, এবং যাতে ক্রমশ গান্ধীজির গুরুত্ব কমতে থাকবে? তো পোস্ট কলোনিয়াল ইন্ডিয়াতে তাহলে নেতাজির অবস্থানটা কি হবে ভিজাবি মোহনদাস করমচাঁদ গান্ধী? তো এই দুটো আমার প্রশ্ন ছিল। আচ্ছা, আমি খুব সংক্ষেপে উত্তরটা দিই। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, এই যে কালচারাল স্টাডিজ এর সঙ্গে নেতাজিকে কানেক্ট করার ব্যাপারটা। হ্যাঁ, একভাবে তো নিশ্চয়ই কানেক্ট করা যায়, কিন্তু সেটা দিয়ে আমি জানি না মানে একটা অবজেক্টিভলি মানে ইতিহাস চর্চায় সেটা কতটা কন্ট্রিবিউশন হবে। যেটা আমার কাছে মনে হয়েছে, এটা শুধু নেতাজি কেন, আপনি ধরুন বিভিন্ন আমাদের, আমি যদি কোট আনকোট আইকন কথাটা ব্যবহার, আমাদের যারা আইকনিক ফিগারস আর কি আমাদের এতে, তাদেরকে ধরুন নানাভাবে কাজে লাগানো হয়। সেটা ধরুন ফুটবল ক্লাবের নাম করা হলো নেতাজির নামে, বিবেকানন্দের নামে একটা কোনো মানে মানে আপনার ধরুন একটা বস্ত্রালয়ের নাম করা হলো বিবেকানন্দ বস্ত্রালয়, ইত্যাদি ইত্যাদি। মানে কি করে এদেরকে এই তথাকথিত মিথটাকে কি করে নাম ব্যবহার করে গেলে এদেরকে অ্যাকচুয়ালি, আমি একটা খুব হার্শ কথা ব্যবহার হচ্ছে, এদেরকে কিভাবে ট্রিভিয়ালাইজ করা হচ্ছে ওটা ব্যাপারটা, এবং করে কিন্তু তাদের আসলে জাতীয় জীবনে এগুলো করে কিন্তু তাদের মানে সত্যিকারের গুরুত্বটাই কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে।
এবং এটাকে তথাকথিত একটা পপুলার আইকনে আপনি করতে গিয়ে একটা পপুলিস্ট কতগুলো স্ট্র্যাটেজি অবলম্বন করে, মানে আমি বলছি না যে এটা তারা খুব সজ্ঞানে করছে, মানে তাদের ধরুন শিক্ষা দীক্ষা সংস্কৃতি এমন স্তরের যে একটা তাদেরকে ওই পাড়ার ক্লাব, সুইমিং ক্লাব, মানে মুদির দোকান, মিষ্টির দোকান, ওই জায়গাতে আপনি নামিয়ে আনেন। এখন এটা করে আপনি মানে মিসইউজ বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দিস আইকনিক ফিগার্স কিভাবে হচ্ছে কালচারালি, এটা আপনি করতে পারেন নিশ্চয়ই। এটা একটা খুব ইন্টারেস্টিং ইনভেন্টরি হতে পারে তথ্য, মানে নেতাজির নামে এরকম কত সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, একটা বাস স্ট্যান্ডের নামও নেতাজি, সবই হচ্ছে। এখন এটা হচ্ছে, কিন্তু এটার ফলে কিন্তু প্রকৃত ইতিহাস চর্চা বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু কোনোভাবেই আমার মনে হয় না বেনিফিটেড হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় যে প্রশ্নটা, ওই যে মানে নেতাজির র্যাডিক্যাল পলিসি এবং নেতাজির এবং মানে গান্ধীর এই যে মানে মানে এই এই ব্যাপারটা, মানে আমার নিজের আগে একটু সময় মনে হয়েছে যে যারা মানে গান্ধী ভক্ত তারা নেতাজি বিরোধী, আর যারা নেতাজি ভক্ত তারা গান্ধী বিরোধী। এখন সত্যি দুজনের মধ্যে অনেকগুলো পয়েন্টে নিশ্চয়ই অপোজিশন ছিল, কিন্তু যেটা আমার মনে হয়, যেটা সুরঞ্জন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন অল্প কথার মধ্যে, যে দুজনের মধ্যে, এবং এটা আমরা অনেকেই আমরা জানি যে দুজনের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের সম্পর্কও ছিল, ভীষণ রকম একটা মানে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল রেকগনিশন। সুতরাং মানে গান্ধী ভার্সেস সুভাষ বা সুভাষ ভার্সেস গান্ধী এই রকমের হওয়ার কিন্তু অবকাশ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার ধারণা যে নেতাজির ব্যাপারে কতগুলো পলিটিক্যাল সেন্সিটিভিটি কাজ করে, আবার গান্ধীর ব্যাপারে কতগুলো পলিটিক্যাল সেন্সিটিভিটি কাজ করে। এখন এই পলিটিক্যাল সেন্সিটিভ, ইফ আই এম ড্রিভেন বাই আ সেন্স অফ পলিটিক্যাল সেন্সিটিভিটি, তাহলে পরে কিন্তু ওইটাই হবে। এবং এর পেছনে আমি বলবো, এটা আমি খুব ব্লান্টলি বলছি, এর পেছনে কতগুলো খুব ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ কাজ করে। যেহেতু গান্ধীর নামে একটা দল চলে, সুভাষের নামে একটা দল চলে, এবং ধরেই নেওয়া হয় যে মানে এই দলের রাজনীতিটাকে যদি আমাকে মানে কাউন্টার করতে হয় তাহলে সুভাষকে ব্যবহার করো, আর সুভাষের দলকে যদি চালাতে হয়, সুভাষের বা দল বা র্যাডিক্যাল পলিটিক্স এর যারা প্রবক্তা তাদের যদি কথা, তাহলে একে অপোজ করো। এখন এইটা আমার মনে হয় না, এটাও একটা অনৈতিহাসিক ব্যাপার, এটাকে কোনোভাবেই কিন্তু মানে সমর্থন করা যায় না এইরকম ব্যাপার। সোহনালদা, আরেকটা প্রশ্ন আছে, তারপরে আমি সুরঞ্জনদার কাছে আসবো। এই যে এটা since childhood, there was also a close relationship between Roma Rola and Dilip Kumar Rai. Interestingly, Roma Rola called Gandhi the Christ of Earth and also called for a coordination between Gandhi and Lenin. What was Roma Rola's view on Netaji's political ideology? I am asking this question since the personalities in question have been influential and counter-influential to each other. My question is to SDG, sir. Thank you. Roma Rola, নেতাজির বিষয়ে এইটা আমি খুব ভালো বলতে পারবো, কারণ এটা না দেখে না জেনে মানে রোমারোলা নেতাজি সম্পর্কে কি ভাবনা চিন্তা ছিল অন্তত আমি জানি না। মানে এটা খুব ভালো করে এই বিষয়ে মানে যিনি আমাদের মধ্যে সবচেয়ে ভালো বলতে পারেন, চিন্ময় গুহ, খুব খুঁটিয়ে পড়েছেন। আমার মনে হয় চিন্ময় গুহকে পাওয়া গেলে উনি এটার যথার্থ উত্তর, সত্যি আমার জানা নেই, এটা না পড়ে আমি কি করে উত্তর করতে পারবো। রাইট, তাহলে সুরঞ্জন দা আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর আমি এমনিতেও পড়ে দিচ্ছি কারণ হয়তো ইউটিউবে যারা দেখছেন তারা হয়তো প্রশ্নগুলো পড়তে পাচ্ছেন না। My question to Professor Suranjan Das, sir, the kind of nationalist consciousness that grew during the INA trials, cutting across the barriers of religion in India, why do you think such a populist development during our freedom struggle is often diluted in our mainstream discussions on India's nationalist movement, thereby depriving students from understanding the nationalist culture in India? দুটো কারণ আছে। প্রথমত এই পপুলিস্ট মুভমেন্ট, পপুলিস্ট ডেভেলপমেন্ট, ওই কথাটা আমার খুব একটা ভাল লাগছে না। I would rather, what I was trying to argue was that around Azad Hind Fauj they had developed a new trend of radical politics, new trend of protest politics, which cut across all sections of the civil society and which also occasion a new relationship between the resentful Indian personnel within the army and the navy and broad section of the civil society.
এটার ফলে আমি যেটা দেখাবার চেষ্টা করছিলাম যে there was a new radical alternative emerging, but that radical alternative did not gain fruition. Why this happened? We have to investigate, এবং সেখানে সেটা হলে হয়তো আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসটা পাল্টে যেত। কিন্তু যেটা এই এই যে র্যাডিক্যাল পলিটিক্স বা বিভিন্ন ধরনের যে প্রোটেস্ট মুভমেন্ট গড়ে উঠেছিল আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে, সেটার উপরে বেশি লেখা হয়নি দুটো কারণ। একটা হচ্ছে আমরা নেতাজিকে যখন আলোচনা করি তখন মেইনলি তার যে অ্যাক্টিভিটিস আউটসাইড ইন্ডিয়া তার উপরেই কিন্তু আমরা ফোকাস করি। যদিও একদিকে তার কংগ্রেসের সময় যখন উনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় তার যে চিন্তাধারা, উনি যে একটা অল্টারনেটিভ মতবাদ দিচ্ছেন উইদিন দ্য কংগ্রেস, সেটাও তেমন আলোচিত হয়নি। এবং উনি যেটা প্রথমে ভেবেছিলেন যে উনি হয়তো হেরে যেতে পারেন, কিন্তু আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন প্রক্রিয়া গড়ে উঠবে যেটা নাকি ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করবে, সেইটা কিন্তু অনেক সময় ভুলে যায়। তার একটা কারণ হচ্ছে যে এই ধরনের কাগজপত্র, দলিল দস্তাবেজ, সেটা কিন্তু এখনো আমাদের হাতে তেমনভাবে সিস্টেমেটিক্যালি আসেনি। যা এসেছে সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে যেহেতু আমাদের মধ্যে কিছু মানুষ যেটা দেখার সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে গভর্নরদের প্রাইভেট ডায়েরি, যেগুলো এখানকার গবেষকরা দেখতে পারেন না, সেগুলো মধ্যে দিয়ে এটা বেরিয়ে আসে। অনেক লোকাল লেভেলের রেকর্ডস, আঞ্চলিক ইতিহাস যারা করেন তাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। যেরকম অনেক লোকাল আর্কাইভস আমি দেখেছি, অনেক অনেক মেটেরিয়াল আছে। সেই জন্যই আমি বলছিলাম যে আজকে যখন আমরা 125তম জন্মদিন পালন করবো নেতাজি, গবেষণার ক্ষেত্রে আমাদের একটা নতুন উদ্যোগ নেওয়া উচিত। এই ধরনের যে বিক্ষিপ্ত যে ইনফরমেশন আছে ছড়িয়ে ছিটিয়ে দেশের মধ্যে দেশের বাইরে লোকাল লেভেলে, সেগুলো একত্রিত করলে আমরা বিক্ষিপ্ত যে ঘটনা যে উল্লেখ পাই সেটাকে একত্রিত করতে পারলে আমরা একটা হোলিস্টিক একটা অল্টারনেটিভ টু দি মেইন স্ট্রিম হিস্ট্রি রাইটিং একটা হতে পারে। এবং which again I say, Samantok, that should not go against the mainstream nationalist politics. কারণ আমি মনে করি ভারতবর্ষের যে ফ্রিডম স্ট্রাগল ইজ ইউনিক। It is unique because it's the longest freedom struggle in the history of India. It is unique because it has various trends within the national movement. There are diversities, there are diverse trends. But what happened was that in many cases, these trends operated parallelly. In many cases, there was a convergence of these trends. And as a result, the rich diversity of Indian nationalist movement should never be undermined. Exactly. এবং গোয়িং ব্যাক টু ওয়েবিনারে আছি, বলি তাড়াতাড়ি। জয়ন্ত's question, I think আরেকটা জিনিস যেটা দেখা যায়, not only the cultural artifacts created after Netaji or being created, না মানে আমার বাড়ি হচ্ছে NSC বোস রোডে, এই NSC-টা কি সেটা হয়তো সবাই জানেও না রানীকুঠিতে। তো এবং নেতাজি সুইটস, 4টে নেতাজি সুইটস আছে আমার বাড়ির 1.5 কিলোমিটারের মধ্যে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্য সর্ট অফ থিংস যেটা এখন হচ্ছে, নেতাজির জীবদ্দশায় যেভাবে ওকে কালচারাল আইকনস স্বীকৃতি দিয়েছিলেন, যেরকম তাসের দেশটা রবীন্দ্রনাথ কিন্তু ডেডিকেট করেছিলেন নেতাজিকে। হ্যাঁ, সেই সময় থেকে যেভাবে আমাদের শিল্প সংস্কৃতিতে নেতাজিকে যেভাবে দেখা হয়েছিল, সেটাও বোধহয় আরেকবার একটু রিঅ্যাপ্রেজ করার সময় এসে গেছে। মিলিন্দ, আমাকে বলো, আর দের এনি ফার্দার কোয়েশ্চেনস? অনেকটাই সময় হয়েছে। না, আমার মানে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না এখানে। বেশ, তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যারা উদ্যোগ নিয়েছেন, সুধানাথ দা, তাকে, বাসবদা তো বোধহয় ওই যথারীতি কাজে বেরিয়ে যেতে হয়েছে, ওকে চমৎকার ওই গল্পটা বললেন গোড়ার দিকে, শোভনলাল দাকে এবং সুরঞ্জন দাকে ধন্যবাদ জানিয়ে, এবং সব থেকে বেশি আমার ধন্যবাদ, কারণ এই সুযোগটা আমাকে দেওয়ার জন্যে, যেখানে প্রায় বাধ্য হয়ে আমাকে পুরোটা শুনতে হয়েছে, নয়তো আমাকে এদিক ওদিকে ছোটাছুটি করতে হতো সেটার জন্যে। এবং সবসময় আমি মুগ্ধ হয়ে যাই কিভাবে সুরঞ্জন দা এতগুলো ভার, দায়িত্ব, ঘেরাও, বিক্ষোভ, তার মধ্যে থেকে যে এইভাবে একটা পরিষ্কার স্বচ্ছ একটা তর্ক উপস্থাপন করতে পারেন।
presenting an argument is also a skill and an art. তা And I have আমি ওটা সৌভাগ্য যে সামন্তকের মতো আমি কলিগ পাই যেখানে ঘেরাওয়ের মধ্যেও বসে থেকে নতুন নতুন কথা শিখতে পারি, সেই জন্যই পারি। Uh, so I'm very grateful to both the speakers কারণ এটা প্রয়োজন হয়, how to take a difficult issue and break it down into its components only to reassemble it into a larger argument, যেটা শোভনলাল দা অসাধারণ ভাবে। এখানেই থামবো, over to the organizers. Thank you all. আমরাও আর দীর্ঘায়িত করবো না স্যার, আপনি যদি কলেজের পক্ষ থেকে ভোট অফ থ্যাঙ্কসটা দেন, আপনি অনুষ্ঠান শেষ করে দেবেন। সুধানাথ দা আপনি মিউটেড আছেন। হ্যাঁ, আনমিউট করুন স্যার। কলেজের পক্ষ থেকে একটা ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব রাখতে হয়, কিন্তু আমার মানে গলার অবস্থা খুব একটা ভালো নয়, খুবই থ্রোট ইনফেকশন হয়েছে, তার মধ্যেও সাধ্যমতো চেষ্টা করছি। এবং এই শারীরিক প্রতিবন্ধকতাকে যারা উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা এবং আমার সহকর্মীরা নিজ গুণে ক্ষমা করে দেবেন এই আশা নিয়েই দু চারটি শব্দ বলি। সেটা হচ্ছে যে আজকে আমরা এই প্রায় 3 ঘন্টা যাবত যেভাবে সমৃদ্ধ হলাম সেটা 2-4 শব্দে বলার জায়গা নেই নয়। নেতাজির 125তম জন্মবার্ষিকীর সূচনা হলো এই সমস্ত অনুষ্ঠানের ভেতর দিয়ে, এবং এত সুন্দর, এত মনোজ্ঞ, ভাবগ্রাহী এবং তথ্য সমৃদ্ধ যে আলোচনা এবং যে প্রশ্নোত্তর হলো সেখানেও আমাদের সকলকেই সমৃদ্ধ করবে বলে আমি আশা করি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ক্রমান্বয়ে অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তকে তার বিদগ্ধ আলোচনার জন্য, এবং এমন অনেক জায়গায় তিনি আলোকপাত করেছেন যেগুলো আভাস মাত্র আমাদের ছিল না, আমার তো ছিলই না। দ্বিতীয় যা বলবো যে অধ্যাপক সুরঞ্জন দাসকে, তিনি সত্যি মানে সমন্তক বাবুর কথা করে বলি ঘেরাও ধর্ণা এসবের মধ্যেও যে এত মানে আর্গুমেন্ট একটা তুলে দিতে পাচ্ছেন, এটার জন্য তার কাছে মানে কৃতজ্ঞতার সীমা নেই। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর বাসব চৌধুরীকে তার প্রারম্ভিক বক্তব্যের জন্য। তারপরে ধন্যবাদ জানাবো সমন্তক বাবুকে, তার সঞ্চালনা ছাড়া এই আলোচনা সভাটি, ওয়েবিনারটি বোধহয় এত রসগ্রাহী হয়ে উঠতে পারত না। তার বহুবিধ গুণের পরিচয় যত দিন যাচ্ছে তত বেশি বেশি পাচ্ছি, এবং তত বেশি বেশি আমি তার গুণমুগ্ধ হয়ে উঠছি। ধন্যবাদ জানাবো আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি ডক্টর বীর বিক্রম রায়কে তার স্বাগত ভাষণের জন্য। ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের কলেজের IQAC কে এইরকম একটি জিনিস প্ল্যানিং করার জন্য এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব রাখার জন্য। পরিশেষে ধন্যবাদ জানাবো আমার সকল সহকর্মীকে যারা ধৈর্য ধরে এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে সমগ্র আলোচনাটি প্রায় 3 ঘন্টা যাবত তারা শুনে এলেন, প্রশ্ন রাখলেন বিভিন্নভাবে, রেখে তারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করলেন। সকলকে যদি কাউকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়ে থাকি তাহলে তারা নিজ গুণে ক্ষমা করবেন। সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের যে সুসম্পন্ন হলো তার জন্য যারা উদ্যোক্তা ছিলেন, অনিন্দ, মিলিন্দ, সমীরণ ইত্যাদি যারা সকলকে এরা বিশেষভাবে ধন্যবাদ হারল, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনিন্দ। ঠিক আছে, আর তো স্যার অনুষ্ঠান শেষ ঘোষণা করেছেন। আমি অনিন্দদা একটা যদি আমাদের বিশিষ্ট অতিথিদের কাছে আমরা অনুরোধ করতে পারি যে এই যে বর্ষব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে, তাতে আমরা যদি একটা কিছু একটা কমেমোরেটিভ ভলিউম টাইপের যদি কিছু বার করতে পারি এবং যদি স্যারেরা কন্ট্রিবিউট করেন সেটা বোধহয় আমাদের সব থেকে বড় প্রাপ্তি হবে। খুবই ভালো প্রস্তাব। আমি কথা দিতে পারছি না বাবা, যে যাদবপুর থেকে চলে গেলে পারবো, তাহলে 1 বছর চলবে তো, তারপরে পারবো। তাহলে আপনি ঘেরাওয়ের মধ্যে টাইম পেয়ে যাবেন। না, ওই যাদবপুর থেকে চলে গেলে নিশ্চয়ই পারবো, তার আগে পারবো না। স্যার আপনার বক্তব্যটা তো আজকেরটা রেকর্ড করা রইলো, এটাই নয় অনুলিখন করে চেপে দেবো।
আচ্ছা, সেটা দেখিয়ে নেবেন তাহলে ঠিক আছে। হ্যাঁ, অনুমতি নিয়ে নেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সেটা অ্যাকচুয়ালি করা যায়, জানেন। আজকে সুবর্ণাল দা, সুরঞ্জন দা যেগুলো বলেছেন, হুম, এটা যদি ট্রান্সক্রাইব করেন করে ওদেরকে যদি সফট একদম কপি পাঠিয়ে দেন, একদম ওরা তাহলে সেটা একটু সংশোধন করে টিকা টিপ্পনি দিয়ে, একদম। এবং হ্যাঁ, আমার সেটা করা যেতে পারে। ভালো লেগেছে সেটা হচ্ছে যে দুটোই বাংলায়। কারণ হ্যাঁ। নেতাজি নিয়ে এখনো অব্দি যেগুলো মানে সেরকম মানে ম্যাজিস্ট্রিজ অপোনেন্ট বা ওয়ান অফ দ্য স্প্রিঙ্গিং টাইগার বেশিরভাগই ইংরেজিতে লেখা, কিন্তু আমার নিজের দৃঢ় বিশ্বাস যে বাংলায় একটু প্রচার দরকার। মানে জয় নেতাজি, নেতাজি ফিরে আসছেন নাকি, হ্যাঁ, সুভাষ ঘরে ফেরে নাই না, মানে কবে তার বাইরে সিরিয়াস স্কলারশিপ ইন 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 বেঙ্গলি ইজ ভেরি মাচ দ্য নিড অফ দি আওয়ার। একদম একদম। গিরিশ মাইতি করেছেন কিছু কাজ। হ্যাঁ, কি বল, আমারটা সামন্তকে পাঠিয়ে দেবেন, ও ঠিক করে দেবে। এটা আমরা নিশ্চয়ই ভাবতে পারি। হ্যাঁ, ঠিক আছে। থ্যাঙ্কস টু দ্য কলেজ, খুব ভালো অর্গানাইজ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস টু দ্য কলেজ। আপনাদের থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শেষ করছি। সুবিধা। থ্যাংক ইউ।